প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আলোচনা করব জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নিয়ে। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি মূলত দিনলিপি। এই দিনলিপি লেখা হয়েছে ১৯৭১ সালের মার্চ মাসের ১ তারিখ থেকে ১৭ ডিসেম্বর তারিখ পর্যন্ত। ২৯২ দিনের মধ্যে লেখিকা জাহানারা ইমাম দিনলিপি লিখেছেন মোট ১৬৮ দিনের। প্রথম দিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালে প্রায় প্রত্যেক দিন লিখেছেন, পরে গ্যাপ দিয়ে দিয়ে লিখেছেন। তবে এগুলো লিখতে এবং তা রক্ষা করতে লেখিকাকে নানা কৌশল অবলম্বন করতে হয়েছিল। ৭১-এর পুরো সময়টাই ঢাকায় অবরুদ্ধ ছিলেন জাহানারা ইমাম ও তার পরিবার। যুদ্ধের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক শহর ছিল এটি। ছিল শত্রু কবলিত সাপদ সংকুল। সেই শহরে স্বামী সন্তান, বৃদ্ধ শ্বশুর, বৃদ্ধা মা, আত্মীয় স্বজন, পরিচিত জন নিয়ে বাস করেছেন তিনি। প্রতিদিনের শহরের বিপন্ন দশা, কারফিউ, ব্ল্যাকআউট, গোলাগুলি, অপহরণ, নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞ আর একই সাথে গেরিলা যোদ্ধাদের বীরত্বপূর্ণ অপারেশন, বিজয়ের বার্তা কাছ থেকে দেখেছেন, জেনেছেন তিনি। ৭১-এর দিনগুলি রচনায় একজন মা, একজন গৃহবধূ স্বাধীনতা যুদ্ধকালীন দিনলিপির মাধ্যমে সমগ্র ৭১-কে আমাদের সামনে তুলে ধরেছেন। এটিকে মুক্তিযুদ্ধের দলিল হিসেবেও আখ্যায়িত করা যায়। আমি এই পুরো গ্রন্থটিকে মাস হিসেবে ভাগ করে সংক্ষেপে বর্ণনা করব। প্রথম ভাগ, মার্চ ১৯৭১। আজ মার্চ মাসের ১ তারিখ। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুর হাতে শাসন ক্ষমতা আসার কথা। সে অনুসারে ১৯৭১ সালের ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে এমন ঘোষণাই ছিল সরকারিভাবে। কিন্তু আজ অর্থাৎ ১ মার্চ ১৯৭১ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেলা ১১টার সময় রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে শহরে সব জায়গায় হইচই পড়ে গেছে। লোকেরা দলে দলে অফিস আদালত ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। স্টেডিয়ামের খেলা বন্ধ হয়ে গেছে। ওখানকার সব দর্শক স্লোগান দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে পড়েছে। লেখিকা জাহানারা ইমামের ২ পুত্র রুমি এবং জামি দুজনেই ছিলেন স্টেডিয়ামে। সকলের সাথে তারাও বেরিয়ে পড়েন। রুমি তার ছোট ভাই জামিকে নিয়ে আসেন তাদের বাবা শরীফ ইমামের অফিসে। শরীফ ইমাম মতিঝিলে অফিস করেন। বাবার কাছে ছোট ভাইকে রেখে রুমি বেরিয়ে পড়েন। শহরে মানুষের বেশ হইচই হচ্ছে। যে কোনো মুহূর্তে পাকিস্তান সরকার কারফিউ দিতে পারে। এজন্য ক্রেতারা প্রয়োজনীয় সামগ্রীর জন্য দোকানে বেশ ভিড় করছেন। লেখিকাও কিছু কিনে এনে বাসায় চলে আসলেন। বিকেলে জামিকে নিয়ে শরীফ ইমাম বাসায় ফিরলেন। রুমি আসলেন সন্ধ্যার পর। তিনি এসে ঢাকা শহরের খবর দিলেন মাকে। ৩টার সময় পল্টনে মিটিং করেছে ছাত্রলীগ এবং ডাকসুর নেতারা। মিটিংয়ের আগে শেখ মুজিব হোটেল পূর্বানীতে প্রেস কনফারেন্স ডেকেছিলেন। শেখ মুজিব সকাল থেকেই সেখানে পাকিস্তানিদের দলের পার্লামেন্টারি বৈঠকে ছিলেন। ইয়াহিয়ার ঘোষণার ১ ঘন্টার মধ্যে ৫০-৬০ হাজার লোক বাঁশের লাঠি আর রড ঘাড়ে নিয়ে পূর্বানীর সামনে সবগুলো রাস্তা জ্যাম করে ফেলল আর স্লোগান দিতে লাগলো। শেখ মুজিব তখনই সাংবাদিকদের ডেকে হরতালের ঘোষণা দিলেন এবং বললেন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি মিটিং করবেন। মার্চের ২ তারিখে ঢাকা শহরে হরতাল ডেকেছেন শেখ মুজিব। এদিন ঢাকায় যতগুলো ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল আছে সবাই মিটিং ডেকেছে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর যৌথ উদ্যোগে ১১টায় বটতলায়, ৩টায় পল্টন ময়দানে মিটিং হবে। ন্যাপ ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিকেলে পল্টনে মিটিং ডেকেছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে পূর্ব পাকিস্তানে ভীম রুলের চাকে ঢিল ছুঁড়েছেন।
রুমিকে নিয়ে লেখিকা বেশ চিন্তিত, কারণ রুমি বেশ ভালো রাজনীতি বোঝেন। তিনি এখন বাসায় একদম থাকেন না, সারাদিন ঢাকা শহরে ঘুরে বেড়ান আর বন্ধুদের সাথে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন। মার্চের ৩ তারিখেও প্রায় সারাদিন মিটিং চলেছে ঢাকা শহরে। গতরাতে গুলিতে নিহত ৮টি লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে ঢাকার বিভিন্ন রাস্তা ঘুরেছে। মিছিল শেষে শহীদ মিনারে লাশ রেখে সকলে সমস্বরে পূর্ব বাংলার স্বাধিকার আদায়ের শপথ নিয়েছে। বিকেলে পল্টন ময়দানের জনসভাতেও এই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সভায় শেখ মুজিব সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি সরকারকে বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে, আর বাঙালি জনগণকে বলেছেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অহিংস অসহযোগিতা চালিয়ে যেতে। গতকাল স্বাধীন দেশের যে পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যে পতাকা উড়ানো হয়েছিল, আজ পল্টনের সভায় সেই পতাকা দেখানো হয়েছে। প্রথমে সমস্বরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়া হয়েছে। তারপর স্বাধীন বাংলার সেই নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। মৌলানা ভাসানীও শেখ মুজিবের সাথে একাত্ম হয়ে বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ৪ খলিফা অর্থাৎ আ.স.ম. আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন এবং নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেক আওয়ামী নেতা শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মার্চের ৪ তারিখেও মানুষ কারফিউ ভেঙে মিছিল মিটিং করার চেষ্টা করেছে। গত কয়েকদিনে মিলিটারি গুলিতে নিহত শহীদদের জন্য এদিন বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা হয়, এরপর শোক মিছিল হয়। লেখিকা আমেরিকান মেয়ে কিটিকে বাংলা শেখাচ্ছেন। মেয়েটি একটা স্কলারশিপ নিয়ে এই দেশে এসেছে ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা করার জন্য। বাংলা বলতে পারে ভাঙা ভাঙা করে। তাড়াতাড়ি বাংলা শেখার জন্য অধ্যাপক মুনির চৌধুরী স্যার লেখিকাকে অনুরোধ করেছেন কোনো বাঙালির বাসায় কিটিকে দিতে। লেখিকা নিজের কাছে রেখেছেন কিটিকে। কিটিও বর্তমানে দেশের পরিস্থিতি মোটামুটি বুঝতে পেরেছেন এবং পাশাপাশি বাংলাটাও শিখে নিচ্ছেন। মার্চের ৬ তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণ শুনে বাঙালিরা আরও ক্ষেপে যায়। শেখ মুজিব গত ১ তারিখে হোটেল পূর্বানীতে প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন বাংলার মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের কর্মসূচির ঘোষণা তিনি ৭ তারিখে রেসকোর্স ময়দানে দিবেন। তবে এই কদিনে ঘটনা অন্যদিকে বইছে। অনেকে মনে করছেন হয়তো শেখ মুজিব আগামীকাল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেবেন। তবে অনেক বিশ্লেষক ভাবছেন শেখ মুজিব নির্বাচনে জিতে গণপ্রতিনিধি মেজরিটি পার্টির লিডার উরি দাবির জোরে সরকার গঠন করবেন, স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন। এখন স্বাধীনতার ঘোষণা দিলে সেটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়বে, তখন বাঙালিরা পড়বে আরও সমস্যায়। মার্চের ৭ তারিখ বিকেল বেলা রমনা রেসের মাঠে গণজমায়েত অনুষ্ঠিত হয়। শরীফ সাহেব, রুমি, জামি সকলেই গিয়েছেন সেই জমায়েতে। কদিন ধরেই এই জনসভা নিয়ে বেশ জল্পনা কল্পনা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে এসে প্রায় ৩০ লক্ষ লোকের একটি জমায়েত হয়েছে রেসকোর্স ময়দানে। শেখ মুজিব বক্তব্য দিবেন। বক্তব্যটি রিলে করে রেডিওতে শোনানো হবে। লেখিকার মতো যারা ময়দানে যেতে পারেননি তারা রেডিও অন করে বসে আছেন। রেসকোর্স ময়দানে শেখ মুজিব ভাষণ দিয়ে চলেছেন। ভাষণে তিনি বাঙালির কর্মপন্থা বলে দিলেন। শেষের দিকে তিনি ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অন্যদিকে আজ বিকেলের প্লেনে টিক্কা খান ঢাকায় এসেছেন গভর্নর হিসেবে। ১ সপ্তাহে ২ বার গভর্নর বদল হলো। ১ তারিখে ভাইস অ্যাডমিরাল এস.এম. আহসানকে বদলে লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে দেওয়া হয়েছিল। এখন আবার ৬ দিনের মাথায় তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে আনা হলো। এই নিয়ে সকলেই সামনের কথা ভেবে বেশ শঙ্কায় আছেন। মার্চের ১০ তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। জামির কিছু করার নেই। রুমির থেকে জামি ৩.৫ বছরের ছোট। এজন্য রুমির মতো সে বাইরে বাইরে ঘোরার অনুমতিও পাচ্ছে না। সে বাসায় থাকছে মায়ের সাথে। মাঝে মাঝে ২-১ জন বন্ধুর বাসায় যাচ্ছে একটু আড্ডা দেওয়ার জন্য।
মার্চের ১৪ তারিখ বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার কবি সাহিত্যিকরা লেখক সংগ্রাম শিবির নামে একটি কমিটি গঠন করেছেন। আহ্বায়ক হাসান হাফিজুর রহমান। কমিটি কয়েকদিন আগেই গঠিত হয়েছে। আজ বিকেলে বাংলা একাডেমিতে জরুরি সভা হয়ে গেল। সভায় সভাপতি ছিলেন ডক্টর আহমদ শরীফ স্যার। মিটিং শেষে সকলেই মিছিল নিয়ে গেলেন শহীদ মিনারে। অন্যদিকে শিল্পীরাও পিছিয়ে নেই। বিভিন্ন শিল্পী সংস্থা থেকে প্রতিনিধি নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। বেতার ও টিভি কেন্দ্রে মিলিটারি কেন মোতায়েন করা হয়েছে, এই প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ। ১৫ই মার্চে পাকিস্তান কর্তৃক পাওয়া বিভিন্ন খেতাব বর্জন করছেন বিশিষ্ট জনেরা। শিল্পাচার্য জয়নুল আবেদিন তার হেলালে ইমতিয়াজ খেতাব বর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ মুনির চৌধুরী সিতারাই ইমতিয়াজ খেতাব বর্জন করেছেন। আরও বিশিষ্ট জনেরা তাদের খেতাব বর্জন করেছেন। সমস্ত দেশ স্বাধীনতার আন্দোলনের জোয়ারে টালমাটাল। প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সর্বত্র। আজ বিকেলের প্লেনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় এসে পৌঁছেছেন। ১৬ই মার্চ ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিবের বৈঠক শুরু হয়। শেখ মুজিব প্রতিবাদের কালো পতাকা উঁচিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় গিয়েছেন। বিষয়টা দেখে বাঙালিদের মন ভরে গেছে, কারণ এর আগে কোনো দিনও পাকিস্তান সরকার বাঙালির প্রতিবাদের এই কালো পতাকা স্বীকার করে নেয়নি। এবার সেটা সম্ভব হয়েছে। ১৭ই মার্চেও ইয়াহিয়া মুজিব বৈঠক হয়। শেখ মুজিব বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের বললেন, তারা দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা কেবল শুরু করেছেন। আলোচনা চলতে থাকবে, কারণ সমস্যা যা ২-৩ মিনিটে তার সমাধান সম্ভব নয়। অন্যদিকে রাজধানী ঢাকায় বর্তমানের পাকিস্তানের সেনাবাহিনীর অনেক পদস্থ কর্মকর্তা অবস্থান করেছেন। বিষয়টা বাঙালিদের ভাবাচ্ছে, কারণ বন্ধুত্বপূর্ণ আলোচনায় ইয়াহিয়া এতজন সেনাপতি সাথে করে নিয়ে আসবেন না। ১৯শে মার্চ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার জীবনে প্রথম দেখলেন লেখিকা। রুমি যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাঁচে লাগালেন। স্টিকারের পরিকল্পনা এবং ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। উনিই তার আহ্বায়ক। একটা সভাও হয়ে গিয়েছে ইতোমধ্যে, বাংলার পটুয়া সমাজ। সেই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার একটা প্রস্তাব দিয়েছেন। বাংলার স্বাধিকার আন্দোলনকে বৃহত্তর জনগণের মধ্যে ছড়িয়ে দেবার লক্ষ্যে শিল্পীরা ঠিক করেছেন কার্টুন, ফেস্টুন, পোস্টার ইত্যাদি তৈরি করে সর্বত্র বিতরণের ব্যবস্থা নেবেন। এই স্টিকার তাদের ওই কর্মপন্থারই প্রথম পদক্ষেপ। ২৩শে মার্চ প্রতিরোধ দিবস পালন করছে বাঙালিরা। প্রায় সকলেই যেভাবে পারছে স্বাধীন বাংলার পতাকা উড়াচ্ছে। লেখিকাও তার বাড়ির ছাদে একটি পতাকা উড়ালেন। এদিন বীর বাঙালিরা টেলিভিশন পর্দায় পাকিস্তানি পতাকা দেখাতে দেয়নি। ২৫শে মার্চ চারদিক থেকে যেন শুধু নৈরাশ্যজনক খবর শুনতে পাচ্ছেন লেখিকা। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। শেখ মুজিব প্রতিদিন প্রেসিডেন্ট ভবনে যাচ্ছেন আলোচনা করতে। বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন আলোচনা এগোচ্ছে। ওদিকে আন্দোলনকারী জনতাকে বলছেন দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যান। আবার বেশ কিছুদিন ধরে মুখে মুখে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এসে নামছে বিমানবন্দরে। চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সেই অস্ত্র চট্টগ্রামের বীর বাঙালিরা খালাস করতে দেবে না বলে মরণ পণ করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মি ঝাঁপিয়ে পড়ছে ওদের ওপর। রুমি বলছেন মুজিব ইয়াহিয়া আলোচনা ব্যর্থ হতে বাধ্য। এটা ওদের সময় নেবার অজুহাত মাত্র। ওরা বাঙালিদের স্বাধীনতা দিবে না, স্বাধীনতা বাঙালিদের ছিনিয়ে নিতে হবে। আবার শোনা গেল প্রেসিডেন্ট ইয়াহিয়া নাকি কাউকে না জানিয়ে লুকিয়ে প্লেনে চড়ে পশ্চিম পাকিস্তান চলে গেছে। রাস্তায় আর্মি নেমে গেছে, কেউ বুঝতে পারছে না
কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। রাতে লেখিকারা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল সকলের। সকলে চমকে উঠে বসলেন। এ কি হচ্ছে এসব? ভারী বোমার বুম বুম আওয়াজ, মেশিন গানের ঠাঁ ঠাঁ আওয়াজ, আরও কত রকমের বিধ্বংসী শব্দে পুরো ঢাকা শহর কেঁপে উঠছে। বিদ্যুৎ চলে গেছে, টেলিফোন লাইন ডেড হয়ে আছে। সকলের মনেই আতঙ্ক। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না কেউ। 26শে মার্চ সকাল হলেও কারো মন থেকেই আতঙ্ক দূর হচ্ছে না। রেডিওতে 9টার দিকে কারফিউর কথা বলা হলো। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করা হবে। মার্শাল ল জারি হয়েছে। কারো সাথেই লেখিকা যোগাযোগ করতে পারলেন না। টেলিফোন লাইন ডেড হয়ে আছে। বিদ্যুৎ এখনও আসেনি। রুমি গত রাতের ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরে চুপ করে বসে বসে কী যেন ভাবছেন। রাতের বেলায়ও গত রাতের মতো থেকে থেকেই গুলির শব্দ, বোমার শব্দ আসতে লাগলো। এই রাতেও আতঙ্কে লেখিকারা ঘুমাতে পারলেন না। 27শে মার্চ কারফিউ উঠে গেলে তারা বের হলেন। ঢাকা শহরের অবস্থা দেখে তো তারা বিশ্বাসই করতে চাইছেন না। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কেমন মৃতের মতো পড়ে আছে। কামানের গোলায় ধ্বংস করে দেওয়া হয়েছে হলের দেয়ালগুলো। রাস্তায় রাস্তায় এখনও লেগে আছে তাজা রক্ত। নীলক্ষেত এলাকা পুরোটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে মেরে ফেলা হয়েছে। বাড়ি ঘরে চালানো হয়েছে লুটপাট। যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টে। বিভিন্ন বাড়ি দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ধ্বংস করে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে মধুদাকে। রাজারবাগ পুলিশ লাইনে প্রচণ্ড যুদ্ধের পর বাঙালি পুলিশরা বেশিরভাগ প্রাণ দিয়েছে। অল্প কয়েকজন পালাতে পেরেছে। রাজারবাগ পুলিশ লাইন এখন পাক সেনার গুলিতে ঝাঁঝরা। পাক আর্মি দি পিপল অফিস পুড়িয়েছে ইত্তেফাক অফিস। ঢাকায় যত বাজার আছে, বস্তি আছে, সব জায়গা আগুনে পুড়ে ছাই হয়েছে রায়ের বাজার, ঠাঠারি বাজার, নয়া বাজার, শাঁখারীপট্টি সহ আরও অনেক জায়গা। শেখ মুজিবের কথা কেউ বলতে পারছে না। কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 28শে মার্চেও একই অবস্থা। গত রাতেও বেশ গোলাগুলি হয়েছে। ঢাকাবাসীরা ঘুমাতে পারেনি আতঙ্কে। দিনের বেলা কারফিউ উঠে গেলে মানুষজন একটু আধটু বের হয়, তবে পথে পথে বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট। মানুষজনকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে কাউকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খবরে বলা হচ্ছে শেখ মুজিব বেঁচে আছেন, তাকে গ্রেপ্তার করে আননোন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়েছে। লেখিকা শহীদ মিনার দেখে কেঁদে ফেললেন। তারপর বেশ জোরেই বললেন, শহীদ মিনার, তোমার এই অপমানের প্রতিশোধ নেবই নেব। দুপুরের দিকে লেখিকা রুমি এবং জামিকে গুলশানে এক পরিচিতের বাসায় পাঠিয়ে দিলেন। গুলশানে বিভিন্ন বিদেশিরা বাস করেন বলে সেই এলাকাটা তুলনামূলকভাবে নিরাপদ। 30শে মার্চে লেখিকার মন আরও বেশি খারাপ হয়ে আছে। একটা করে দিন যাচ্ছে আর লোকমুখে পাকিস্তানি আর্মির বর্বরতার নতুন খবর কানে আসছে। আজ সকালে এক পাতার মর্নিং নিউজ বেরিয়েছে। বিদেশের দু একটা খবর ছাড়া পূর্ব বাংলার খবর মাত্র দুটি। 1966 সাল থেকেই শেখ মুজিব বিচ্ছিন্নতা চেয়ে আসছেন এবং ভুট্টো বলছেন 25শে মার্চের আক্রমণে পাকিস্তান রক্ষা পেয়েছে। 31শে মার্চ লেখিকা আরও দুটি পত্রিকা পেলেন, দৈনিক পাকিস্তান ও পূর্বদেশ। পত্রিকাগুলোতে ইস্ট পাকিস্তানের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার পথে এই কথা ফলাও করে লেখা হয়েছে শান্তিপ্রিয় বেসামরিক নাগরিকদের যেসব সশস্ত্র দুষ্কৃতকারী হয়রানি করেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। লেখাটি পড়ে লেখিকা খুবই ব্যথিত হলেন, কারণ এত বড় মিথ্যা তিনি আর কখনো শোনেননি। এমন কথা প্রায় সকল পত্রিকাতেই লেখা হয়েছে। লেখিকা রাগে আর অপমানে সবগুলো পত্রিকা ফালা ফালা করে ছিঁড়ে ফেললেন। দ্বিতীয় ভাগ, এপ্রিল 1971। এপ্রিল মাসের 1 তারিখ। সরকার এখন সব কিছু স্বাভাবিক দেখাবার চেষ্টা করছে। মার্চের 27 তারিখ সকাল থেকে
প্রতিদিন রেডিওতে নির্দেশ দিয়ে যাচ্ছে সবাই যেন নিজ নিজ অফিসে কাজে যোগ দেয়। প্রতিদিন বিকেল 5টা থেকে কারফিউ সত্ত্বেও 27 তারিখে টিভি চালু করা হয়েছে। তবে লেখিকা তার ছেলেদেরকে বাইরে যেতে দিচ্ছেন না। রাস্তায় বের হওয়া তরুণ ছেলেদের সম্পর্কে ভয়াবহ খবর শোনা যাচ্ছে। পাক সেনারা রাস্তায় কোনো জোয়ান ছেলে পেলে হাত চোখ বেঁধে তুলে নিয়ে যাচ্ছে ট্রিপল ঢাকা ট্রাকে করে। এছাড়া পাক সেনাদের ভয়ে রাস্তায় মানুষজন উর্দুতে কথা বলার চেষ্টা করছে এবং গাড়িতেও উর্দু নেম প্লেট লাগিয়ে চলাফেরা করছে। কিছু পত্রিকা বের হচ্ছে, তারা পাকিস্তানের পক্ষে সংবাদ করছে। লেখিকা 3 তারিখের পত্রিকায় জিঞ্জিরা খবর জানতে পারলেন 25শে মার্চের পর ঢাকা শহর ছেড়ে যারা নিরাপদের জন্য জিঞ্জিরায় আশ্রয় নিয়েছিলেন তাদেরকে মেরে শেষ করে দেওয়া হয়েছে গতকাল সকালে। পাকিস্তানি আর্মি সেখানে কামান রাইফেল দিয়ে বহু লোক হত্যা করেছে। কচি বাচ্চা থুত্থুরে বুড়ো কাউকে রেহাই দেয়নি জল্লাদরা। পত্রিকায় পাকিস্তানের কাজকর্ম সমর্থন করে নিউজ হচ্ছে। মর্নিং নিউজে লেখা হয়েছে দুষ্কৃতকারীরা দেশের ভিতরে নির্দোষ ও শান্তিপ্রিয় নাগরিকদের হয়রান করছে। বুড়িগঙ্গার দক্ষিণে জিঞ্জিরায় সম্মিলিত এরকম একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরা শান্তিপ্রিয় নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিল। এলাকাটি দুষ্কৃতকারী মুক্ত করা হয়েছে। 4 তারিখে কিটি দেশ ছেড়ে চলে যাবে। কিটি কিছু জিনিস নিরাপদে রাখার জন্য সাথে করে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের রেকর্ড, চে গুয়েভারার 2টো বই দেন রুমি। লেখিকা দেন শাহনেওয়াজের গাওয়া গান জয় বাংলা, বাংলার জয়। রেকর্ডটা কিটি এগুলো একদিন ফিরিয়ে নিয়ে আসবে। লেখিকা নিউ মার্কেটে কাঁচা বাজারে যান মায়ের সাথে। নিউ মার্কেট কাঁচা বাজারের পোড়া জঞ্জাল এখনও সম্পূর্ণ সরানো হয়নি। এর মধ্যেই 2-1টা দোকান খুলেছে। জিনিসপত্রের দাম খুবই সস্তা। 9 তারিখে রুমি তার মাকে বললেন বর্ডারে যুদ্ধ হচ্ছে। লেখিকা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কারণ সশস্ত্র মিলিটারির সামনে বাঙালি কি নিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করবে? তাছাড়া সবখানে তো পাকিস্তানিরা মেরে পুড়িয়ে সব শেষ করে দিচ্ছে, যুদ্ধ কিভাবে হবে? তখন রুমি বললেন 25শে মার্চের রাত থেকে যেখানে যেখানে প্রতিরোধ গড়ে উঠেছিল পাকিস্তানিরা সেসব জায়গা আবার দখল করে নিচ্ছে, কিন্তু সেগুলো তারা এমনি এমনি দখল করতে পারছে না। সেসব জায়গায় তুমুল যুদ্ধ হচ্ছে। বহু জায়গায় বাঙালি আর্মি অফিসাররা রিভোল্ট করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইপিআর, ইবিআর, পুলিশ, আনসারের লোকজন। ঢাকা থেকে বহু ছেলে ছোকরা বর্ডারের দিকে লুকিয়ে চলে যাচ্ছে যুদ্ধ করবে বলে। পাক আর্মি যেসব থানা, গ্রাম, মহকুমা জ্বালিয়ে দিয়েছে সেখানকার লোকজনেরাও বর্ডারের দিকে পালিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। বাঙালিরা যুদ্ধ করছে পাকিস্তানিদের বিরুদ্ধে, এটা খুবই ভালো সংবাদ। এভাবে যুদ্ধ করেই বিজয় ছিনিয়ে নিয়ে আসতে হবে। লেখিকা রুমির কথাবার্তা শুনে বেশ আনন্দিত হচ্ছিলেন। পরক্ষণেই রুমি দৃঢ় কণ্ঠে মাকে বললেন, আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। লেখিকা অবাক হলেন। যুদ্ধ ঠিক কোথায় হচ্ছে এটা ঠিকভাবে এখনও কেউ বলতে পারছে না। চারদিকে শুধু জল্লাদের নৃশংস হত্যার উল্লাস, হাত বাঁধা, চোখ বাঁধা, অসহায় নিরীহ জনগণের ওপর হায়নাদের ঝাঁপিয়ে পড়ার নিষ্ঠুর মত্ততা। এর মধ্যে কত মানুষ বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে। রুমির বয়স মাত্র 20 বছর। ধরতে গেলে ও এখনও শিশু। কেবল আইএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। ও কিভাবে যুদ্ধে যাবে? লেখিকা সম্মতি দিলেন না। 4 দিন ধরে খুব বৃষ্টি। লেখিকা আশেপাশের মানুষের থেকে শুনতে পাচ্ছেন বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে গিয়েছে। এতে দেখা যাচ্ছে নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ। কয়েকদিন ধরেই পাকিস্তানিরা জোয়ান ছেলেদেরকে রাস্তা থেকে ধরে হাত চোখ বেঁধে নিয়ে যাচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে সদরঘাট, সোয়ারি ঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে। 17 এপ্রিল চীন পাকিস্তানকে দৃঢ় সমর্থন দিয়েছে। এজন্য রুমির মন খুবই খারাপ। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ঘোষণা করেছেন স্বাধীনতার রক্ষার জন্য চীন সরকার পাকিস্তানকে সম্পূর্ণ সহযোগিতা দেবে।
রুমি এবং তার মতো যেসব প্রগতিশীল তরুণ সূর্যমুখী ফুলের মতো চীনের দিকে মুখ করে থাকত, তারা সবাই ভীষণভাবে মুষড়ে পড়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রেডিও চ্যানেল কদিন ধরেই লেখিকা একটু একটু ধরতে পারছেন। লেখিকা 1950 সাল থেকেই রেডিওর সাথে যুক্ত। এরপরও তিনি বুঝতে পারছেন না স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি কোত্থেকে ব্রডকাস্ট করা হচ্ছে। রুমি বললেন, নিশ্চয়ই বর্ডার এলাকায় কোনো জঙ্গলের ভেতর ট্রান্সমিটার লুকিয়ে ব্রডকাস্ট হচ্ছে। তবে কেউ কেউ বলছে কলকাতা থেকেই নাকি এই চ্যানেল ব্রডকাস্ট করা হচ্ছে। তবে যেখান থেকেই করুক, লেখিকা যখনই ধরতে পারেন তখনই শোনেন 2-3টি মাত্র গান ঘুরে ঘুরে বাজানো হয়। বাংলা ইংরেজি খবর, মুক্তিযোদ্ধাদের জন্য কথিকা, বিদেশি পত্রপত্রিকা থেকে উদ্ধৃতি, এইটুকুই। রবি ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, নজরুলের কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এবং মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আরেকটা গান হয়, কেঁদো না মাগো, আর তুমি কেঁদো না। আর অনুষ্ঠানের শুরুতে বাজে শাহনাজ বেগমের জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। অনুষ্ঠানের শেষেও এই গানটাই বাজানো হয়। 21 তারিখ, রুমির সাথে বেশ কদিন ধরে লেখিকার তর্ক হচ্ছে। রুমি যুদ্ধে যাবেই, এজন্য লেখিকাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। লেখিকা বুঝতে চাইছেন না রুমির কি এখন যুদ্ধ করার বয়স। মাত্র আইএসসি পাশ করে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। আবার আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতেও ওর অ্যাডমিশন হয়ে গেছে। এই বছরের 2 সেপ্টেম্বর থেকে সেখানে ক্লাস শুরু হবে। ওকে আমেরিকা যেতে হবে আগস্টের শেষ সপ্তাহে। সেখানে গিয়ে 4 বছর পড়াশোনা করে তবে সে ইঞ্জিনিয়ার হবে। আর এই সময় সে যুদ্ধে যেতে চাইছে। রুমিও মাকে বোঝাচ্ছেন, ছাত্রজীবন, লেখাপড়া করার সময়, এই সবই চিরকালীন সত্য। কিন্তু 1971 সালের এই এপ্রিল মাসে এই চিরকালীন সত্যটা কি মিথ্যা হয়ে যায়নি? দেশের কোথায় স্বাভাবিক জীবন বজায় আছে? রোমান গ্ল্যাডিয়েটরের চেয়েও বাঙালিদের অবস্থা খারাপ। হাত চোখ বেঁধে দাঁড় করিয়ে পাকিস্তানিরা মুহূর্তেই বাঙালিদেরকে হত্যা করছে। বিহারিরা বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে জবাই করছে। এই রকম অবস্থার মধ্যে লেখাপড়া করে মানুষ হবার প্রক্রিয়াটা কেমন যেন স্বার্থপর হয়ে যায় না? রুমি তার মাকে আরও বললেন, দেশের এই অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত, কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তুমি কি তাই চাও আম্মা? লেখিকা ছেলের যুক্তির কাছে হার মানলেন। কিছুক্ষণ 2 চোখ বন্ধ করে তিনি বললেন, না, তা চাই নে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। যা, তুই যুদ্ধে যা। 24 তারিখে লেখিকা জানতে পারলেন মুজিবনগর বলে একটা জায়গায় প্রবাসী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত 17 এপ্রিল। 10 তারিখে নাকি এই প্রবাসী সরকার গঠিত হয়। আকাশবাণী, বিবিসি থেকে সে খবর আগেই জানা গেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও নাকি এই প্রবাসী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এক বক্তৃতা প্রচার হয়েছে। এসব জানতে পেরে লেখিকা আনন্দে উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টা অবশ্যই খুব খুশির। বাঙালিরা তাহলে পাকিস্তানিদের বিরুদ্ধে একজোট হয়ে গেছে। নারিন্দা থেকে লেখিকার এক পরিচিত ভাই এলেন লেখিকার কাছে। খোদা ভক্ত, পরহেজগার, সদাপ্রসন্ন মানুষ, কিন্তু ইসলামের নামে পাকিস্তানিরা যা করছে তাতে তার প্রসন্নতা, শান্তি এবং ঘুম সব নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, বুঝলে জাহানারা, ওদের আর বেশি দিন নাই। ইসলামের নামে ওরা যা করছে তাতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠছে। মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলেন কারি সাহেব, তাকে পর্যন্ত গুলি করে মেরেছে। খোদার ঘরে ঢুকে মানুষ খুন। মায়ের সামনে ছোট বাচ্চাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মেরেছে। বয়স্ক ছেলের সামনে মাকে বেইজ্জত করেছে। লেখিকার মনটা খুবই খারাপ হয়ে গেল এসব শুনে।
29 তারিখে লেখিকা তার মায়ের বাসায় গেলেন। সেখানে গিয়ে মিরপুরের বিহারীদের নৃশংসতার খবর শুনতে পেলেন। মিরপুরের বিহারীরা মোহাম্মদপুরের বাঙালিদের মেরে শেষ করে দিচ্ছে। ওই পথে যত বাস কোচ যাচ্ছে সেগুলো থামিয়ে যাত্রীদের মেরে ফেলছে। বিহারীরা সেখানে ওত পেতে থাকে। এক কোচের ড্রাইভার এই খবর নিয়ে এসেছে মিরপুর ব্রিজের কাছে। বিহারীরা ওদের কোচ এবং অন্য একটি ছোট বাস থামিয়ে বড় রাস্তা থেকে একটু ভিতরে নিয়ে যায়। তারপর সব যাত্রীকে নামায়। এরপর বিহারীরা যাত্রীদেরকে ধারালো দা এবং বড় চাকু দিয়ে মারতে থাকে। প্রথমে পেটে আঘাত করে, নাড়িভুড়ি বের হয়ে গেলে তারপর গলায়, বুকে, হাতে, পায়ে আঘাত করতে থাকে। এভাবে মেরে কয়েকজনকে নদীতে ফেলে দেয়। কয়েকজনের লাশ সেখানে রেখেই উল্লাসে উন্মত্ত হয়ে ওঠে। এমন বীভৎস দৃশ্য জীবনে দেখেনি বাঙালিরা। তৃতীয় ভাগ, মে 1971। একটা ভয়ঙ্কর খবর শুনে লেখিকার রক্ত হিম হয়ে গেল। পাকিস্তানিরা তো যুবক ছেলেদেরকে হাত চোখ বেঁধে নিয়ে গিয়ে মেরে ফেলছে, তবে এখন নাকি তারা আর গুলি করে মেরে ফেলছে না, যুবকদের শরীর থেকে শেষ বিন্দু পর্যন্ত রক্ত বের করে নিয়ে তারপর লাশ ফেলে দিচ্ছে। এত রক্ত কেন দরকার হচ্ছে তাদের? দেশের বিভিন্ন জায়গায় তাদের যে যুদ্ধ হচ্ছে মুক্তিবাহিনীর সঙ্গে, তাতে প্রচুর সংখ্যায় পাকিস্তানের সৈন্য জখম হচ্ছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্ত দরকার। এত রক্ত ব্লাড ব্যাংকে নেই, তাই এরকম পৈশাচিকভাবে তারা রক্ত সংগ্রহ করছে। সারা ঢাকা শহরে এখন ভয়ানক আতঙ্ক, অথচ কোনো হাসপাতালের কোনো ডাক্তার বলতে পারছে না কোথায় এসব কাণ্ড হচ্ছে। নিশ্চয়ই পাকিস্তানিরা গোপন ক্লিনিক বসিয়েছে এসব কাজের জন্য। তারা গ্রামের বিভিন্ন ডাক্তারকে চোখ বেঁধে ধরে নিয়ে এসে মেরে ফেলার ভয় দেখিয়ে এসব করাচ্ছে। লেখিকার এক পরিচিত মানুষ এমন একজন ডাক্তারের খবর দিল। প্রথমে ডাক্তার মৃত্যুর ভয়ে পাক সেনাদের কথা মতো কাজ করে দেয়। তারপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে সে ইন্ডিয়া চলে গিয়েছে। রুমির মেজাজটা আজকাল খুব ভালো যাচ্ছে না। এখনও তিনি যুদ্ধে যেতে পারেননি, সঠিক যোগাযোগের লোক পাচ্ছেন না। তাছাড়া এখন যাতায়াতের রাস্তায় বিপদ অনেক বেড়ে গেছে। যদি 1 মাস আগে লেখিকা অনুমতি দিতেন তাহলে এতক্ষণে রুমি যুদ্ধ করতে পারতেন। এজন্য মায়ের উপরও কিছুটা রেগে আছেন রুমি। আজ 3 তারিখ, লেখিকার জন্মদিন। গত 29শে মার্চ জন্মদিন গিয়েছে রুমির, তেমন কিছুই করা হয়নি তখন। 25শে মার্চের ভয়াল রাতের রেশ তখনও কাটেনি। আজও দেশের অবস্থা ভালো নয়। জন্মদিন হলেও লেখিকার মন খুব খারাপ। রুমি এবং জামি লেখিকার কাছে আসলেন জন্মদিনের উপহার নিয়ে। রুমি লেখিকাকে দিলেন তার কাছে থাকা একটা পুরনো বই, লিওন উডিসের মাইলা 18। বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের দল নাৎজি কর্তৃক ইহুদিদের নির্যাতনের কথা বলা হয়েছে। আর জামি দিলেন বাগান থেকে তোলা একটি আধ ফোটা কালো গোলাপ, যার নাম বনি প্রিন্স। রুমি ফুলটিকে দেখিয়ে বললেন, আমাদের স্বাধীনতার প্রতীক। এরকম রঙের রক্ত ঝরিয়ে তবে স্বাধীনতার রাজপুত্র আসবে। সামরিক সরকার নিজেদের অপকর্ম ঢেকে দেশের সবকিছু স্বাভাবিক দেখাবার চেষ্টায় মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। রুমি দিন ঠিক করে ফেলেছেন। আগামীকাল অর্থাৎ 7ই মে রওনা হবেন তিনি। তার প্যান্টের কোমরের কাছে ভেতর থেকে মুড়ির সেলাই খুলে সেখানে কয়েকটা 100 টাকার নোট ভাঁজ করে রেখে আবার মুড়ি সেলাই করে দিলেন লেখিকা। পথে খান সেনাদের হাতে ধরা পড়লে তারা যেন এই টাকা হাতিয়ে নিতে না পারে, এজন্য কাপড় জামা রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছেন একটা ছোট আকারের এয়ার ব্যাগ। তাতে 2 সেট কাটা কাপড়, তোয়ালে, সাবান, স্যান্ডেল আর 2টো বই, জীবন আনন্দের শ্রেষ্ঠ কবিতা এবং সুকান্ত সমগ্র। 7ই মে সকালে নাস্তা খাওয়া শেষ করে রুমি বেরিয়ে পড়লেন। লেখিকা গাড়ি দিয়ে তাকে এগিয়ে দিচ্ছেন। সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে লেখিকা গাড়ি থামালেন। রুমি আধা ভর্তি পাতলা ছোট এয়ারব্যাগটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেলেন, যেন একটা কলেজের ছেলে বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে।
দেখতে দেখতে রুমি ফুটপাতের চলমান জনস্রোতের মধ্যে মিশে গেলেন। ৯ তারিখে লেখিকার খুবই কষ্ট হতে লাগলো। তার বড় ছেলে গিয়েছে মুক্তিযুদ্ধে, জামিও যেতে চাইছে। তাকে অনেক করে লেখিকা বুঝিয়েছেন, দুই ভাই একত্রে গেলে লোকে সন্দেহ করবে। গতরাতে ঘুমাতে পারেননি লেখিকা। পরিচিত বিভিন্ন মানুষের থেকে লেখিকা দেশের বর্তমান বিভিন্ন খবর জানার চেষ্টা করেছেন। কিভাবে বর্ডারে যুদ্ধ শুরু হলো, কিভাবে কি হবে, এসব কিছুটা জেনে এবং কিছুটা নিজে কল্পনা করতে লাগলেন তিনি। 11ই মে দুপুরবেলা লেখিকা খেতে বসলে রুমি ফিরে আসলেন। রুমিদের যে রাস্তা দিয়ে যাবার কথা ছিল সেখানে সমস্যা হয়েছে। রুমিদেরকে যে লোক নিয়ে যাবে সেই লোক অন্য রাস্তা জানে না, তাই কয়েকটা দিন অপেক্ষা করে তারপর যাবেন তারা। রুমির দলে ছিলেন বেশ কয়েকজন, মনু, ইশরাক, কামাল লোহানী, প্রতাপ হাজরা এবং কিছু হিন্দু কর্মচারী ও শিল্পী সহ আরও বেশ কয়েকজন। রুমিরা সদরঘাট দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে প্রায় ৭-৮ মাইল পথ হেঁটে যান। এভাবে অনেক কষ্টে তারা ধলেশ্বরীর পাড়ে পৌঁছান। ধলেশ্বরী পার হলেই সৈয়দপুর, সেখান থেকে ৮ মাইল দূরে শ্রীনগর। শ্রীনগর থানা তখনও মুক্তাঞ্চল। সেখানে প্রতিদিন ঢাকা থেকে বহু লোক পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য। রুবিনা স্পিড বোটে করে সৈয়দপুর থেকে শ্রীনগর পৌঁছান সন্ধ্যা রাতে। ওখান থেকে আধ মাইল দূরে নাগরভাগ গ্রামে ডাক্তার সুকুমার বর্ধনের বাড়ি। রুমিদের দল রাতটা সেই বাড়িতে কাটান। পরদিন যাত্রার তোড়জোড় শুরু হয়। শ্রীনগর থেকেই নৌকা ভাড়া করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কিন্তু নানা লোকের মুখে খবর আসতে থাকে যে পাক আর্মি ধলেশ্বরী পার হয়ে সৈয়দপুর দিয়ে বিক্রমপুর অঞ্চলে প্রবেশ করেছে, এদিকে চলে আসবে যে কোনো সময়। তারপর নানা রকম চিন্তাভাবনা করে ঠিক হয় যে পাক আর্মি পুরো অঞ্চল ঘেরাও করে ফেলার আগেই ওদের দলকে যেভাবে হোক ওখান থেকে বেরিয়ে যেতে হবে। সে অনুযায়ী 10 তারিখ ভোর রাতে ওরা রওনা দেয় কুমিল্লার শ্রীরামপুরের পথে। ওই দিক দিয়ে বর্ডার ক্রস করতে হবে। কিন্তু পথে জানা যায় শ্রীরামপুরে ইতোমধ্যেই পাক আর্মি এসে গেছে। তখন তারা দিক পরিবর্তন করে ঢাকার দিকে আসার সিদ্ধান্ত নেয়। এই আশাটা খুব বিপদসংকুল ছিল, কারণ সৈয়দপুর তখন মিলিটারি কবলিত। রুবিরা অনেক কষ্টে অনেক ঘুরে ঢাকায় এসে পৌঁছেছেন। জামির স্কুল খুলেছে 2 দিন হলো। সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করেছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে। 9 তারিখে মাধ্যমিক স্কুল। জামি স্কুলে যাচ্ছে না, লেখিকাই নিষেধ করে দিয়েছেন। দেশে এখন যুদ্ধাবস্থা। দেশবাসীর ওপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া। রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদেরকে জোর করে ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও পাকিস্তানিদের তেমন সুবিধা হচ্ছে না। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু হয়েছে। 17 তারিখের পত্রিকায় 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই করেছে। সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়োনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে লেখিকার কোনো সন্দেহ নেই। 22 তারিখে লেখিকার বাসায় অনেক মেহমান এসেছে। তাদের একজনের থেকে লেখিকা রাজশাহীর কাহিনী জানতে পেরেছেন। রাজশাহী প্রথমে বাঙালিদের দখলে ছিল, তবে মার্চের শেষ কয়দিন ইপিআর ও পুলিশের সঙ্গে পাক আর্মির খুব যুদ্ধ হয়। তাদের সঙ্গে যোগ হয় স্থানীয় অনেক লোকজন। তারপর পাক আর্মি ক্যান্টনমেন্টে ঘেরাও হয়ে যায়। মুক্তিবাহিনীর লোকেরা ক্যান্টনমেন্টের চারপাশ দিয়ে স্ট্রেঞ্জ খুঁড়ে তাদেরকে এমনভাবে ঘেরাও করে রাখে যে আরবিরা যেন খাবার কেনার জন্য বের হতে না পারে। মুক্তিবাহিনীর পরিকল্পনা ছিল তাদেরকে না খাইয়ে ঘায়েল করা। তারপর এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকা থেকে প্লেন এসে মুক্তিবাহিনীর ওপর যখন বম্বিং শুরু করলো, তখন একটু বেকায়দায় পড়ে গেল মুক্তিবাহিনীরা। ক্যান্টনমেন্টের চারপাশে মুক্তিবাহিনীর ওপর বম্বিং করে পাক আর্মি হেলিকপ্টারে করে সৈন্যদের জন্য খাবার নামিয়ে দেয়। আর 2-1 দিন দেরি হলে সৈন্যরা না খেয়ে মারা যেত।
তারপর শোনা গেল ঢাকা থেকে আর্মি আসছে রাজশাহী দখল করতে। তখন বহু লোক ভয়ে শহর ছেড়ে পালাতে লাগলো। এভাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ডারে পাক সৈন্যদের সাথে মুক্তিবাহিনীর যুদ্ধ হচ্ছে। দেশের ভিতরে ঢাকা শহরেও গেরিলা তৎপরতার কথা শোনা যাচ্ছে। দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় আসা লোকদের সঙ্গে যত বেশি সাক্ষাৎ হচ্ছে, তাদের থেকে পাক আর্মিদের নৃশংসতার খবর শুনে লেখিকার তত বেশি খারাপ লাগছে। শোনা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মেয়েদের অপমান ও অত্যাচারের কথা। বিশেষ করে বাপ, ভাই, স্বামী বা ছেলের সামনে তাদের বেইজ্জতি করে মেরে ফেলছে পাক সৈন্যরা। এখন আরও বেশি অপহরণের কথা শোনা যাচ্ছে। পাকিস্তানি সৈন্য এবং বিহারিরা যখন তখন লোকের বাড়িতে ঢুকে টাকা পয়সা, সোনা দানা লুটে পুটে নিচ্ছে। দোকানে ঢুকেও যেটা খুশি তুলে নিয়ে যাচ্ছে। লেখিকা তার এবং তার মায়ের গহনাগুলো লুকিয়ে রাখার চিন্তা করতে লাগলেন। রুমি বললেন, জিনিসগুলো মাটিতে পুঁতে তার উপর একটা বড় লেবু গাছ লাগিয়ে দিলেই হয়ে গেল, কেউ ধরতে পারবে না। 25 তারিখে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। দিবসটি ভালোভাবেই পালিত হচ্ছে ঢাকা শহরে। রেডিও ছেড়ে লেখিকা প্রোগ্রাম শুনতে লাগলেন। তখন স্বাধীন বাংলা বেতার থেকে একটা চরমপত্র শুনতে পেলেন তিনি। চরমপত্রটি শুনে বেশ মজা লাগলো লেখিকার। মুক্তিবাহিনীরা ঢাকা শহরে বেশ তৎপর। ইতোমধ্যেই ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে। ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। লেখিকার মনের কোণে একটা ভরসার ভাব ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। 28 তারিখে শরীফ ইমাম নিউজ উইক টাইম ম্যাগাজিনের কয়েকটি সংখ্যার টাইপ করা কপি বাড়িতে নিয়ে এসেছেন। 25শে মার্চ এবং এর পরবর্তী সময়গুলোতে পাকিস্তানিদের বিভিন্ন কাহিনী বিদেশের মানুষ জানতে পেরেছে এসব ম্যাগাজিনের মাধ্যমে। 3টি কপি তিনি এনেছেন, 2টো নিউজ উইকের 5 এপ্রিল আর 12 এপ্রিল সংখ্যা এবং টাইম ম্যাগাজিনের 3 মে সংখ্যা। এসব সংখ্যায় পাকিস্তান কর্তৃক বাঙালিদের ওপর নির্যাতন, গণহত্যা এবং বাঙালিদের মুক্তি সংগ্রামের বিষয় উঠে এসেছে। বিদেশি সাংবাদিকরা এসব ঘটনা হুবহু ম্যাগাজিনে তুলে দিয়েছে সারা বিশ্বকে জানাবার উদ্দেশ্যে। এই ঘটনা জানার পর আর কোনো দেশের বলা উচিত নয় যে পূর্ব বাংলায় যা ঘটেছে তা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার, কিংবা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রে কিছু বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রদ্রোহী দলকে সামরিক সরকার যোগ্য শাস্তি দিয়েছে। চতুর্থ ভাগ, জুন 1971। 2 তারিখ, লেখিকা কিছুটা অসুস্থ, সর্দি লেগেছে। গহনা লুকিয়ে রাখার জন্য তারা যে লেবু গাছটি লাগিয়েছিল সেটা মারা গেছে। গাছটিকে কেটে ফেলে দিয়ে গহনাগুলো অন্য কোথাও লুকিয়ে রাখার কথা ভাবছেন লেখিকা। জামির বন্ধু টাট্টু বাড়িতে কাউকে কিছু না বলে মুক্তিযুদ্ধে চলে গিয়েছে, এজন্য জামির একটু মন খারাপ। 8 তারিখে পত্রিকায় ছাপা হয়েছে 500 ও 100 টাকা নোট অচল ঘোষণার খবর। গতরাতেই টিভিতে অবশ্য এই চাঞ্চল্যকর ঘোষণা দেওয়া হয়েছে। নোট অচল ঘোষণা করার ফলে সারা শহরে হইচই পড়ে গেছে। কতজন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা, যারা কখনো ব্যাংকের ধার ধারে না, নগদেই সবসময় কারবার করে। নোট অচল করে সামরিক সরকার দেশে সমগ্র জনজীবন স্থানও করে দিয়েছে। অবশেষে গহনা লুকিয়ে রাখার বন্দোবস্ত হয়েছে। লেখিকার মায়ের বাড়ির একতলায় সিঁড়ি ঘরে সিঁড়ির নিচে ছোট্ট একটা বাথরুম আছে। কয়েক মাস আগেই বাথরুমটা করা হয়েছে, এখনও প্যান বসানো হয়নি। এই প্যান বসানোর খালি জায়গাটায় গহনার বাক্স রেখে সিমেন্ট দিয়ে আটকিয়ে দেওয়া হবে। রাজমিস্ত্রি আনা যাবে না, লেখিকারা নিজেরাই এই কাজটা করবেন। তারপর ধীরে ধীরে সিদ্ধান্ত মতো কাজ করতে লাগলেন তারা। লেখিকার নিজের গয়না, তার মায়ের গয়না এবং 2-1 আত্মীয়ের গয়না একসাথে সেখানে রেখে ঢালাই করে দেওয়া হলো। তারপর সেখানে বাড়ির ড্রাম, টিন, মটকা, কলসি, হাবি জাবি জিনিস রেখে সেটাকে স্টোর রুম বানিয়ে ফেলা হলো। 10 তারিখে টাট্টু ফিরে এসেছে। লেখিকা টাট্টুর থেকে শুনতে পেলেন সেদিন টাট্টু 2 জন বন্ধুর সাথে দাউদকান্দিতে নদী পেরিয়ে পর্যায়ক্রমে বাসে, রিকশায় ও পায়ে হেঁটে বর্ডার ক্রস করে। ওপারে নগরদা বলে একটা জায়গায় যে ক্যাম্পটা ছিল সেখানে ওরা ওঠে।
একজন ল্যান্স নায়েক ছেলেদেরকে ট্রেনিং দেন, প্রত্যেক দলের 4 দিন করে ট্রেনিং। ওখানে ক্রমেই ছেলেদের ভিড় বাড়ছে, থাকার জায়গার অভাব, খাবার অভাব, তার উপর বৃষ্টি। বৃষ্টিতে ভিজে স্যাঁতস্যাঁতে মাটিতে শুয়ে বহু ছেলের জ্বর হয়ে গেল, আর পেটের অসুখ, ওষুধের অভাব। তাই তাদের এক এক দলকে কাজের বিভিন্ন দায়িত্ব দিয়ে এক এক দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। টাট্টুদের দায়িত্ব পড়েছে ঢাকায় ছোটোখাটো বিভিন্ন অপারেশনের। ইয়াহিয়া সরকার বেশ ভালো ফ্যাসাদে পড়ে গেছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘকে ভালো মতো বুঝিয়ে উঠতে পারছে না যে পূর্ব পাকিস্তানে যা চলছে তা বিচ্ছিন্নতাবাদী কতিপয় দুষ্কৃতকারীর নাশকতামূলক কাজের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ মাত্র। প্রদেশের সর্বত্র এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অফিস, আদালত, স্কুল, কলেজ সব পুরোদমে চলছে। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক করে জনপ্রতিনিধিদের কাছে ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর করে দিবেন। কয়েকজন বিদেশিকে এখানে এনে এসব দেখানোর চেষ্টাও করছে ইয়াহিয়া, কিন্তু না, কিভাবে যেন আসল খবরগুলো লিক হয়ে যাচ্ছে, যার কারণে বহির্বিশ্ব থেকে বিভিন্ন চাপ আসছে ইয়াহিয়া সরকারের ওপর। বিভিন্ন বিদেশি চ্যানেলে কলকাতায় শরণার্থীদের বিষয়েও নিউজ হচ্ছে। শহরে কলেরার প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। কলকাতার শরণার্থী শিবিরে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। কলেরা এখন ঢাকাতেই চলে এসেছে। কলেরার সাথে ঢাকায় এসেছে বিভিন্ন গেরিলা গ্রুপ। তারা আলাদাভাবে নির্দেশ মতো কাজ সেরে আবার চলে যাচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখন খুব খারাপ। 3 মাস ধরে উৎপাদন বন্ধ, রপ্তানি বন্ধ। বিশ্বব্যাংকের লোন শোধ করার ক্ষমতা নেই। নতুন করে লোন পাবার কোনো আশা দেখা যাচ্ছে না। গত বছর রপ্তানি খুব ভালো হয়েছিল, এবার একেবারে গোল্লা। হঠাৎ করেই লেখিকা দূরে কোথাও বোমা ফাটার শব্দ শুনে চমকে উঠলেন। কয়েকটা বোমা পরপর ফাটল। সকলেই বুঝলেন এটা গেরিলাদের কাজ। রুমি বুঝলেন হোটেল ইন্টারকনে বিশ্বব্যাংক মিশনের লোকজন আর ইউনাইটেড নেশনসের প্রিন্স সদরুদ্দিন আছেন। তাদেরকে বোঝানোর জন্যই এই বোমা ফাটানো হয়েছে সেখানে, যেন তারা দেশের প্রকৃত অবস্থা বুঝতে পারেন, যেন তারা বুঝতে পারেন এদেশে যুদ্ধ হচ্ছে। 14 তারিখে রুমে চলে গেলেন। লেখিকা পূর্বের মতোই গাড়ি দিয়ে তাকে নামিয়ে দিয়ে এলেন। ঢাকাকে জাঁতে ওঠানোর জন্য সামরিক সরকার উঠে পড়ে লেগেছে। ঢাকার রাস্তাগুলোর নাম বদলানো হচ্ছে। 16 তারিখের পত্রিকায় সেই বিষয়ে লম্বা ফিরিস্তি বেরিয়েছে। লালমোহন পোদ্দার লেন হয়েছে আব্দুল করিম গজনবী স্ট্রিট, শাখারি বাজার লেন হয়েছে গুলবদন স্ট্রিট। এভাবে 150-র বেশি রাস্তার নাম বদলের তালিকা প্রকাশিত হয়েছে। সাথে বহু বই বাজেয়াপ্ত করা হয়েছে। লেখিকার বাসায় বাজেয়াপ্ত তালিকার 2টো বই ছিল, প্রবোধ কুমার সান্যালের হাসু বানু এবং KM ইলিয়াসের ভাসানী যখন ইউরোপে। লেখিকা বই দুটি লুকিয়ে রাখলেন। বিশ্বব্যাংক মিশন এসে তদন্ত করে ফিরে গেছে। প্রিন্স সদরুদ্দিন এসে সব দেখে শুনে ফিরে গেছেন। তাদের রিপোর্টের ওপর নির্ভর করছে ইয়াহিয়ার ভাগ্য। তবে কদিন ধরে সব জায়গা থেকে অ্যান্থনি মাসকারেনাসের রিপোর্টের কথা শোনা যাচ্ছে। এই রিপোর্ট বের হবার পরপরই ইউরোপ আমেরিকায় হইচই পড়ে গেছে। এতদিনে সত্যি সবার প্রত্যয় হয়েছে যে পূর্ব বাংলায় ইয়াহিয়ার সেনাবাহিনী যা করেছে তাকে গণহত্যা ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। লেখিকা তার বিশ্বস্ত পরিচিতদের থেকে বিভিন্নভাবে বর্ডারে মুক্তিযোদ্ধাদের কিছু সংবাদ পাচ্ছেন। মুক্তিযুদ্ধকে ভালোভাবে পরিচালনা করার জন্য পূর্ব বাংলাকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর 2 থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধারা ঢাকায় এসে কাজ করে ফিরে যাচ্ছেন। তাদের থেকেই একটু আধটু খবর জানা যাচ্ছে। সেক্টর 2-তে খালেদ মোশাররফ আছেন যুদ্ধরত। পঞ্চম ভাগ, জুলাই 1971। দেশের বিভিন্ন জায়গার খবর পাচ্ছেন লেখিকা। লেখিকার খুব পরিচিত একজন ডাক্তার নানা রকম তথ্য দিচ্ছেন। রাজশাহীর ভয়াবহ বর্ণনা দিচ্ছেন তিনি। এপ্রিল মাসের মাঝামাঝি ভোরবেলা নদীর ধার দিয়ে পাক আর্মিরা রাজশাহী শহরে ঢুকে পড়ে। ভয়ে শহরের 14 আনা লোক পালিয়ে যায়। বাকি 2 আনা ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকে।
সেদিন রাজশাহী শহরটাকে শ্মশানের মতো দেখাচ্ছিল। ঘরে ঘরে ঢুকে পাক আর্মিরা মানুষ হত্যা শুরু করে। অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে প্রৌঢ় মহিলা, মা, নানি, দাদি সকলকে ধর্ষণ করে পাক আর্মিরা। অনেক বুড়ি মহিলা বাড়ি থেকে পালাননি, ভেবেছেন তাদের কিছুই হবে না। অল্প বয়সী মেয়েদের সরিয়ে দিয়ে নিজেরা থেকেছেন, তাদেরও ছাড়েনি পাকিস্তানি পাষণ্ডরা। এক মহিলা রোগীর থেকে ডাক্তার শুনেছেন তিনি নামাজ পড়ছিলেন, সেই অবস্থায় তাকে টেনে এনে ধর্ষণ করা হয়। আরেক মহিলা কোরআন শরীফ পড়েছিলেন, শয়তানরা কোরআন শরীফ টান দিয়ে ফেলে দিয়ে তাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ডাক্তার বললেন, যদি আল্লাহর অস্তিত্ব থাকে তবে এই শয়তানের চেলা পাকিস্তানিদের ধ্বংস অবধারিত, আর যদি এরা ধ্বংস না হয় তাহলে আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে আমাকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। ৩ তারিখে লেখিকা রুমির চিঠি পেয়েছেন। দুটো ছেলে এসে শরীফ ইমামকে দিয়ে গেছে খুবই ছোট একটি চিঠি। আমি ভালো আছি, মনি ভাইদের সঙ্গে আছি, এদের যা দরকার সব দিও। ২ নং সেক্টর থেকে খালেদ মোশাররফ বাংলাদেশের সবকটা ব্রিজ আর কালভার্টে তালিকা চেয়ে পাঠিয়েছেন, সেই সঙ্গে ব্রিজ ও কালভার্ট উড়িয়ে দেওয়ার ব্যাপারে কতগুলো তথ্য। ব্রিজের ঠিক কোন কোন পয়েন্টে বোমা বেঁধে ওড়ালে ব্রিজ ভাঙবে অথচ সবচেয়ে কম ক্ষতি হবে, যেন দেশ স্বাধীন হবার পর সহজে মেরামত করা যায়, এসব তথ্য চেয়েছেন তিনি। তাদের উদ্দেশ্য যতগুলো পারা যায় ব্রিজ আর কালভার্ট ভেঙে পাক সেনাবাহিনীর যোগাযোগ ও চলাচল ব্যবস্থাকে অচল করে দেওয়া। রুমিরা আগরতলার কাছাকাছি একটি জায়গায় আছে, সেই জায়গার নাম দিয়েছে ওরা সেক্টর 2। খালিদ মোশাররফ ওখানে সেক্টর কমান্ডার। ঢাকার বেশিরভাগ ছেলে ওখানেই যায়, ঢাকা থেকে আগরতলার দিকটাই সবচেয়ে কাছে। রুমি ওখানে গেরিলা ট্রেনিং নিচ্ছেন। লেখিকা এসব শুনে শিহরিত হয়ে উঠলেন। অনেক দিন পর তিনি রুমির খবর পেলেন মুক্তিযোদ্ধাদের খবর। ৮ তারিখে শরীফ ইমাম সেই ২ জন মুক্তিযোদ্ধার হাতে ৩,৫০০টি ব্রিজ এবং কালভার্ট বিষয়ক কাগজ এবং তথ্য দিয়ে বিদায় দিলেন। যেহেতু শরীফ ইমাম একজন ইঞ্জিনিয়ার এবং বড় একটি সরকারি অফিসে আছেন, সেহেতু তিনি একটু চেষ্টা করেই সব তথ্য জোগাড় করতে পেরেছেন। ঢাকায় কিছুদিন ধরে গুজব চলছে, মুক্তিবাহিনীর গেরিলারা ক্রমে ক্রমে সবগুলো পাওয়ার স্টেশন অচল করে দিবে, ঢাকা শহরে লাইট পানি কিছুই থাকবে না। লেখিকারা কিছুদিন থেকেই ভাবনা চিন্তা করছেন বাসায় টিউবওয়েল বসানোর কথা। অন্যদিকে মেলা ঘরে যেখানে রুমিরা গেরিলা ট্রেনিং নিচ্ছেন সেখানে চোখ ওঠার রোগ হচ্ছে। এই রোগ ঢাকা শহরেও ছড়িয়ে পড়েছে। খানসেনারা এটা নাম দিয়েছে জয় বাংলা চোখ ওঠা, ওদের নাকি বেশি হচ্ছে ওগুলো। ওরা বলে বিচ্ছু গেরিলাদের চেয়েও বেশি বিচ্ছু এই চোখ ওঠা। ১৫ তারিখ, আজ এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বাঙালি ছেলেমেয়েরা যাতে এসএসসি পরীক্ষা না দেয় তার জন্য মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় কোথা থেকে কারা যেন গোপন ইশতেহার বিলি করছে। তাই নিয়ে মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে উত্তেজনা, আলাপ আলোচনা, ভয়ভীতি। পরীক্ষার্থী ছেলেমেয়েদের বাবা মার মাথা খারাপ হওয়ার জোগাড়। এমন কথাও শোনা যাচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে কেন্দ্রে নাকি বোমা মারা হবে। অন্যদিকে সরকারি তরফ থেকে পরীক্ষা দেওয়ার সপক্ষে প্রচুর ঢাক ঢোল পেটানো হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তাদেরকে সহায়তা করছে বহু সংখ্যক রাজাকার। মোড়ে মোড়ে পুলিশ, রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। রাজাকারগুলো এই সুযোগে বেশ প্রাধান্য পেয়ে যাচ্ছে। আজকাল গেরিলারা বেশ তৎপর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলোতেও প্রায়ই বোমা ফাটিয়ে যাচ্ছে এত কড়া পাহারা সত্ত্বেও। ঢাকা শহরে দিনে দুপুরে সেনাবাহিনীর সদস্যদের মেরে অদৃশ্য হয়ে যাচ্ছে গেরিলারা। ভয়েস অব আমেরিকার খবরে বলা হচ্ছে ঢাকার রাস্তায় মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে গানফাইট হচ্ছে। গেরিলারা বিভিন্ন পাওয়ার স্টেশন উড়িয়ে দিচ্ছেন। সেদিন গেরিলারা উলান গুলবাগে দুটো পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার উড়িয়ে দিয়ে ঠিকমতো ভেঙে গেছে। খানসিয়ানরা একজনকেও ধরতে পারেনি, তবে বিস্ফোরণের পর থেকে ওই ২ এলাকায় ত্রাসের রাজত্ব শুরু হয়েছে। ধরপাকড়, বাড়ি বাড়ি তল্লাশি, রামপুরা আর খিলগাঁও এলাকা খানসেনা দিয়ে গিজগিজ করছে। মুক্তিবাহিনীর এমন তৎপরতা শুনে লেখিকার বেশ ভালো লাগছে।
তিনি নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার চেষ্টা করছেন। শহরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে গোটা শহর পানির তলায় ডুবে গেছে। পাকিস্তান সরকার এখন বেশ ঘাবড়ে গেছে। ঢাকা শহরে রোজই দিনে রাতে বিচ্ছুরা একটা না একটা কিছু করেই যাচ্ছে। তাছাড়া সারা দেশের বর্ডার জুড়ে যুদ্ধ হচ্ছে বেশ জোরে সোরে। কিছু কিছু বর্ডার এলাকা মুক্ত হয়ে গেছে। লেখিকা বিভিন্ন জনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা পাঠাচ্ছেন। এখন মুক্তিযোদ্ধাদের টাকার খুব দরকার। এছাড়া আরও অনেকে যারা সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের কাছে টাকা পাঠানোর পথ জানেন না, তারা লেখিকার সহযোগিতায় টাকা পাঠাচ্ছেন। শহীদ মিনার এখনও ওই অবস্থাতে আছে। ওখানে মসজিদ লেখা একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। রমনা কালী মন্দিরটা নেই, ওটা গোলা দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে ওখানকার মাটি পর্যন্ত সমান করে দিয়েছে পাক সৈন্যরা। শোনা যাচ্ছে সৈয়দপুরে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, তাতে চারপাশের এলাকা থেকে লোক ধরে এনে এয়ারপোর্ট তৈরির কাজে লাগানো হচ্ছে। মাটি কাটা থেকে শুরু করে এয়ারপোর্ট বিল্ডিং বানানো, রানওয়ে তৈরি সমস্ত কাজই ওই সব লোকদের দিয়ে বিনা মজুরিতে করানো হচ্ছে। পুরো এলাকায় একেবারে হাহাকার পড়ে গেছে। 25 তারিখে যাত্রাবাড়িতে একটি হাস্যকর ঘটনা ঘটে গেছে। যাত্রাবাড়ির রাস্তা দিয়ে সারা রাত ধরে মিলিটারি ভর্তি বড় বড় লরি যাতায়াত করে। ওদের যাতায়াতের সুবিধের জন্য রাত 10টার পর ওই রাস্তা দিয়ে অন্য সব গাড়ি চলাচল বন্ধ থাকে। গতকাল মাঝরাতে কয়েকজন বিচ্ছু অর্থাৎ গেরিলা যোদ্ধা পথের ওপর কয়েকটা ছোট সাইজের মাইন বসিয়ে দেয় কোনো এক ফাঁকে। তাতে দুটো খানসেনা ভর্তি লরি উল্টে রাস্তার পাশের ঢালু জমিতে পড়ে যায়। রাতের অন্ধকারে শব্দ ও চেঁচামেচি শুনে যাত্রাবাড়ির চেকপোস্ট থেকে পাক আর্মিরা ভাবে ওখানে নিশ্চয় গেরিলারা কিছু করছে। অমনি তারা গুলি ছুড়তে শুরু করে। তা শুনে খাদে পড়া পাক সেনারা মনে করে ওগুলো মুক্তিবাহিনীর গুলি। তারাও তখন গুলি করা শুরু করে, অর্থাৎ পাক সৈন্যরাই নিজেদের মধ্যে গোলাগুলি করতে থাকে। ষষ্ঠ ভাগ, আগস্ট 1971। আজ 1 তারিখ। রুমি যুদ্ধে গিয়েছে আজ 48 দিন হলো। লেখিকার মনে হচ্ছে তিনি যেন রুমিকে 48 সপ্তাহ ধরে দেখেন না। কত মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছেন লেখিকা। এসব খবর লেখিকাকে দুর্বল করে দিচ্ছে। ঢাকায় বিচ্ছুদের কাজ কারবার ক্রমেই দুঃসাহসিক হয়ে উঠছে। এই তো 3 তারিখে সন্ধ্যার আগে দিয়ে স্টেট ব্যাংকের গেটে মিলিটারি পুলিশের নাকের ডগায় পথচারীদের চোখের সামনে কয়েকজন বিচ্ছু বোমা ছুড়ে দিয়ে পালিয়ে গেছে। একটাকেও ধরতে পারেনি পাক সেনারা। ছেলেগুলোর ভয় বলতে কিচ্ছু নেই। গ্রেনেডের মতোই জানটাকেও হাতের মুঠোয় নিয়ে চলে ওরা। মরলে শহীদ, বাঁচলে গাজী, জানের কোনো পরোয়া নেই তাদের। সত্যি সত্যি জীবন মৃত্যু ওদের পায়ের ভৃত্য। লেখিকা স্বাধীন বাংলা বেতার ধরলে সেখানে গান বেজে ওঠে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। 8 তারিখে সকলের মুখে মুখে ফার্মগেটে গেরিলা অপারেশনের কথা প্রচার হতে থাকে। ফার্মগেটের মিলিটারি চেকপোস্টটা বেশ বড়সড়। ওখানকার ট্রাফিক আইল্যান্ডের মাঝখানে দুটো তাঁবুতে অনেকগুলো মিলিটারি পুলিশ। কাছাকাছি ফুটপাতে লাইট মেশিনগান হাতে মিলিটারি। একটু দূরে গ্রিন রোডে ঢোকার মুখে মোড়ে একটা সিনেমা হল তৈরি হচ্ছে, সেটার মাথাতেও লাইট মেশিনগান হাতে এক মিলিটারি, অর্থাৎ সব এলাহি ব্যাপার স্যাপার। এরকম মারাত্মক বিপজ্জনক জায়গায় বিচ্ছুরা চোখের নিমেষে 10-12টা খানসেনা মেরে দিয়ে চলে গেল। 8 তারিখ সন্ধ্যার পর রুমি এসে ঘরে ঢুকলেন। রুমির মুখ ভর্তি দাড়ি, চুল ঘাড় পর্যন্ত লম্বা, তামাটে গায়ের রং রোদে পুড়ে কালচে, 2 চোখে উজ্জ্বল ঝকঝকে দৃষ্টি। গোফের জঙ্গল ভেদ করে ফুটে রয়েছে সেই ভুবন ভোলানো হাসি। রুমিকে জড়িয়ে ধরে লেখিকা কান্না করতে লাগলেন। তারপর রুমি বিশ্রাম নিয়ে রাতে খাওয়া দাওয়ার পর তার যুদ্ধের কাহিনী বলতে লাগলেন। মেলাঘরে গিয়ে রুমি দেখেন ঢাকার যত কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ধানমন্ডি গুলশানের বড়লোক বাপের গাড়ি হাঁকানো ছেলেরা, খেলার মাঠের চৌকস ছেলেরা, ছাপোষা চাকরে বাপের ছেলেরা, অর্থাৎ সকলেই ওখানে জড়ো হয়েছে।
সবাই যুদ্ধ করার জন্য গিয়েছে। ওখানে গিয়ে রুমি তার অনেক পরিচিতদের দেখতে পেয়েছেন। ঢাকা থেকে আগরতলার দিকেই এই বর্ডারটা সবচেয়ে কাছে বলে ঢাকার প্রায় সব ছেলেই এই রাস্তা দিয়ে বর্ডার ক্রস করে। তারপর সেক্টর 2 ওপর দিয়ে অনেকে অন্য সেক্টরে চলে যায়। ঢাকা জেলা সেক্টর 2 আন্ডারে, তাই রুমিরা বেশিরভাগই সেক্টর 2-তে আছেন। দেশের চারদিকের বর্ডার ঘিরে যুদ্ধ চলছে। বর্ডারের ঠিক ওপাশেই ভারতের মাটিতে বসেছে সেক্টরগুলোর হেডকোয়ার্টার্স। রেগুলার বাংলাদেশ আর্মির পাশাপাশি রুমিরা আছেন গেরিলা বাহিনী হিসেবে। নিজের ছেলের মুখে মুক্তিযুদ্ধের এমন কাহিনী শুনে লেখিকার বেশ ভালো লাগছে। রুমির কপালটা ভালো বলতে হবে, অচেনা জায়গায় গিয়ে তিনি সব পরিচিত মানুষ পেয়েছেন। রুমি ঢাকায় এসেছেন কিছু কাজের জন্য। বাড়িতে থাকছেন খুবই অল্প সময়, শুধু রাতের বেলা। তবে মাঝে মাঝে রাতের বেলাতেও তিনি বাইরে থাকছেন। বাইরে গিয়ে অপারেশন করে আবার ফিরে আসছেন। মাঝে মাঝে রুমির বন্ধুরা মিলে রুমির ঘরে অপারেশন সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা করছেন, আবার বেরিয়ে পড়ছেন সবাই মিলে। রুমির দল ছাড়াও আরও বেশ কয়েকটা গেরিলা দল ঢাকা শহরে এসেছেন। সকলেই অপারেশন করে পাকিস্তানিদেরকে বেশ বিভ্রান্ত করতে পারছেন। লেখিকার কাছে অধিকাংশ বিষয়ে গোপন রাখছেন রুমি। পাক সেনাদের কাছে ধরা পড়লে লেখিকা যেন টর্চারের মুখে কোনো তথ্য না বলে দিতে পারেন এজন্য। এভাবেই দিনকাল চলছে। 12 তারিখে রুমি লেখিকাকে কবি শামসুর রহমানের গেরিলা কবিতাটি আবৃত্তি করে শোনালেন। 15 তারিখে রুমি লেখিকাকে আজাদের বাসায় নিয়ে এলেন। আজাদের মাকে দেখে চিনতে পারলেন লেখিকা। আগে অনেক এসেছেন তাদের বাসায়। আজাদের বাবা মস্ত ব্যবসায়ী। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করায় আজাদের মা আজাদকে নিয়ে আলাদা থাকেন। আজাদও গেরিলা যোদ্ধা। সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে রুমিরা চলে আসেন। রুমিরা মূলত সিদ্দিরগঞ্জের পাওয়ার স্টেশনটা উড়িয়ে দেবার মতো একটা বড় কাজ নিয়ে শহরে এসেছেন, কিন্তু কাজটা কিছুতেই করতে পারছেন না তারা। সিদ্দিরগঞ্জের পাওয়ার হাউসটা বেশ বড়। শহরের বিভিন্ন পাওয়ার স্টেশন বিচ্ছুরা উড়িয়ে দিচ্ছেন বলে এই পাওয়ার স্টেশনটা রক্ষার জন্য পাক সেনারা প্রচুর গার্ড দিয়ে রেখেছেন সেখানে। সেই গার্ড ফাঁকি দিয়ে পাওয়ার স্টেশনটা উড়িয়ে দেওয়া রুমিদের কাছে বেশ অসম্ভব। তারপরও তারা বেশ কয়েকবার চেষ্টা করেছেন, পারেননি। তবে তারা এজন্য বসে নেই। অনেকে ভাবছেন, পরিকল্পনা করছেন, পাশাপাশি ছোটোখাটো অনেক অপারেশন করছেন। পাক সেনাদের উপর হামলা করছেন, মেরে ফেলছেন। ধানমন্ডির 28 নম্বর রোডের একটি বাসা রুমিদের আস্তানা। এই বাড়িটির মালিক দিলারা হাশেম। তিনি তার স্বামী সন্তান নিয়ে করাচিতে থাকেন। বাড়িটা তিনি ভাড়া দিয়েছেন রাইকার ল্যাবরেটরিজকে। রুমিরা মাঝে মাঝে সেখানে গিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতেন, অস্ত্র নিয়ে আসতেন। অপারেশন শেষে আবার অস্ত্র রেখে আসতেন। সেদিন রুমি প্রায় 2 বস্তা অস্ত্র নিয়ে এলেন বাড়িতে। ম্যানহোলের ভিতরে একেবারে কোনায় সেই অস্ত্রগুলো লুকিয়ে রাখা হলো। 29 তারিখ রাত 12টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দে লেখিকার ঘুম ভেঙে গেল। পাক সৈন্যরা লেখিকার পুরো বাড়ি ঘিরে রেখেছে। এখান থেকে বের হয়ে যাওয়া অসম্ভব। লাইটের আলোতে পুরো বাড়ির চতুর্পাশ দিনের আলোর মতো ঝকঝকে করে রেখেছে। রুমি, জামি এবং তাদের আত্মীয় মাসুম এবং হাফিজ দোতলায়। সকলেই বেশ ঘাবড়ে গেছেন। দরজা খুলে দিলে কয়েকজন পাক সেনা নিয়ে ক্যাপ্টেন কাইয়ুম ঘরে ঢুকল। লেখিকাকে বলল, প্রতিদিনের কাজকর্মের রুটিন মতো এই বাড়িটা তারা সার্চ করবে। এই বাড়িতে কয়জন মানুষ থাকে, নাম কি, এগুলো জিজ্ঞেস করতে লাগলো লেখিকাকে। এরপর সকলকে নামিয়ে রুমিকে, জামিকে, হাফিজকে, মাসুমকে এবং রুমি জামির বাবা শরীফ সাহেবকে সাথে করে নিয়ে যেতে লাগলো। লেখিকা জানতে চাইলে বলল যে একটু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে থানায়। 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দিবে। ওরা চলে গেলে লেখিকা খুব চিন্তায় পড়ে গেলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, কেউ আর ফিরে আসছে না। 30 তারিখ ভোর হয়ে গেল, তবু কেউ ফিরে এলো না। লেখিকা ভয় পেতে লাগলেন। তিনি টেলিফোন করে পরিচিত নানা জনকে এই খবর দিতে লাগলেন। 9:30টার দিকে হাফিজ ফিরে এলো।
টর্চার করে হাফিজকে ছেড়ে দিয়েছে। বাকিদেরকে কোথায় রেখেছে হাফিজ জানে না। হাফিজ বলতে লাগলো, ওদেরকে প্রথম মেইন রোডে নিয়ে লাইন ধরে দাঁড় করিয়ে সামনে একটা জিপের হেডলাইট জ্বালিয়ে সবাইকে শনাক্ত করে। তারপর রুমিকে আলাদা করে নিয়ে ওদের জিপে ওঠায় আর বাকিদেরকে অন্য গাড়িতে নিয়ে যেতে থাকে। তারা এয়ারপোর্টের উল্টো দিকে এমপিএ হোটেলে যায়। 31 তারিখে বেলা 11টার দিকে লেখিকা সেই এমপিএ হোটেলে যান শরীফদের খোঁজে, কিন্তু না, অফিসার লেখিকাকে বাড়ি ফিরে আসতে বলে যে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেবে। লেখিকা মন খারাপ করে বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর শরীফরা ফিরে আসেন, শুধু আসেন না রুমি। লেখিকা দেখতে পেলেন শরীফ জামিদের চেহারায় কেমন অপমানের ছাপ, ব্যথার ভাঁজ, গায়ে কেমন ধুলো লেগে আছে তাদের, পরনের কাপড় কেমন কুঁচকানো। লেখিকা বুঝতে পারলেন বেশ টর্চার করা হয়েছে তাদের। তারপর শরীফ পানি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বললেন, তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়নি, ওই এমপিএ হোটেলে রাখা হয়েছিল। জামি বলল, পাকিস্তানিদের কীর্তিকলাপ শুনলে হিটলারের গেস্টাপো বাহিনী মাথা হেট করবে। তার প্রমাণ তারা দেখে এসেছে। মনে হচ্ছিল তারা যেন সজ্ঞানে হাবিয়া দোজখে ছিলেন এতক্ষণ। সপ্তম ভাগ, সেপ্টেম্বর 1971। বর্বরতা ও নিষ্ঠুরতার এক অবিশ্বাস্য অমানবিক কাহিনী গতকাল লেখিকা শুনতে পেলেন পাকশিয়াদের থেকে ফিরে আসা শরীফ সাহেব এবং জামির থেকে। সেদিন রাতে বাড়ির গেট থেকে রুমি জামিদের হাঁটিয়ে নিয়ে খানশিয়ারা মেইন রোডে গিয়ে দাঁড়ায়। তারপর রুমিকে শনাক্ত করে আলাদা জিপে নিয়ে তারা চলতে থাকে। সেই হোস্টেলের ভিতরে গিয়ে শরীফদেরকে একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হয়। রুমিকে আলাদা ঘরে নিয়ে যায়। শরীফদেরকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। কোনো উত্তর অফিসারদের পছন্দ না হলে তখন শুরু হয় নির্যাতন। রাইফেলের বাঁট দিয়ে বুকে পিঠে গুঁতো, বেত, লাঠি, বেল্ট দিয়ে মুখে, মাথায়, পিঠে, শরীরের সবখানে মার, উপর করে শুইয়ে বুট শুদ্ধ পায়ে উঠে দাঁড়িয়ে মারানো, বিশেষ করে কনুই, কবজি, হাঁটুর গিঁটগুলো থেতলে দেওয়া। আশেপাশের ঘরগুলোতেও এই ব্যাপার চলছে। বন্দি বাঙালিদের চিৎকার, গোঙানি, খানশিয়াদের উল্লাস, ব্যঙ্গ বিদ্রুপ কানে শুনতে পাচ্ছেন শরীফরা। বন্দিরা যেন ওদের খেলার সামগ্রী। এভাবে নানা রকম নির্যাতন চলতে থাকে ওদের ওপর। একটা ব্যাপারে খানশিয়ারা বেশ হুঁশিয়ার। ওরা কেউ এমনভাবে মারে না যাতে বন্দি হঠাৎ মরে যায়, এমন মারে যাতে বন্দি অসহ্য যন্ত্রণা ভোগ করে। নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোয়, হাত পা আঙুলের হাড় ভাঙে, অথচ মরে না। অজ্ঞান হলে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, একটু বিশ্রাম করতে দেয়, যাতে খানিক পরে আবার নতুন করে মার সহ্য করার মতো চাঙ্গা হয়ে ওঠে। তারপর তাদেরকে একটি ছোট ঘরে সকলকে আটকিয়ে রাখে। এমনিভাবে সময় গড়িয়ে যেতে থাকে। একবার করে খানশিয়ারা ঘরে ঢোকে, এলোপাথারি খানিক পেটায়, গালিগালাজ করে, আবার বেরিয়ে যায়। খানিকক্ষণ পর কয়েকজন খানসেনা এসে রুমি, বদি আর চুল্লুকে বের করে নিয়ে যায়। রাতের বেলা শরীফদেরকে নিয়ে আসে রমনা থানায়, আবার সকালে নিয়ে যায় সেই হোস্টেলে। পুনরায় শুরু হয় নির্যাতন। এভাবে জিজ্ঞাসাবাদের পর, নির্যাতনের পর শরীফ জামিদের ছেড়ে দেয়। তখন শরীফ রুমির কথা জিজ্ঞেস করলে অফিসার বলে, রুমিকে একদিন পরে ছাড়া হবে, ওর স্টেটমেন্ট নেওয়া এখনও শেষ হয়নি। শরীফকে কর্নেল বলেছিল রুমিকে একদিন পর ছেড়ে দেবে। কথাটা যে বিশ্বাসযোগ্য নয় সেটা লেখিকা শরীফের বুঝতে দেরি হয়নি। তারপর থেকে লেখিকা তার পরিচিতদের মাধ্যমে অনেক চেষ্টা করতে লাগলেন রুমির খোঁজ পেতে। কেউ রুমির সম্বন্ধে কোনো খবরই দিতে পারল না। তারপর লেখিকার পরিচিতরা সকলেই মিলে নানা রকম চিন্তা ভাবনা করেছেন রুমিকে ছাড়ানোর ব্যাপারে কী উপায় করা যেতে পারে। সবারই কোনো না কোনো সামরিক অফিসারের সঙ্গে পরিচয় বা খাতির আছে। সবাই নিজের নিজের মতো করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় আছেন। শরীফ সাহেবকে মিলিটারিরা অনেক মেরেছে, পিঠে মারের দাগ পড়ে গেছে। এছাড়াও খানশিয়ানরা বুট পরা পা দিয়ে তার মাথাতেও মেরেছে।
ফলে তার মনে হয় সবসময় মাথায় যেন একটা লোহার টুপি এঁটে বসানো আছে। শরীফ এদিন রুমির কথা স্মরণ করে লেখিকাকে জড়িয়ে ধরে খুব কান্না করলেন। তিনি চিরকাল ধীর, স্থির, দায়িত্ব সচেতন। তার মান অপমান জ্ঞান অন্য অনেকের চেয়ে বহুগুণে তীক্ষ্ণ। খান সেনাদের বর্বর নির্যাতনে তিনি শরীরে যত না যন্ত্রণা পেয়েছেন তার চেয়ে বেশি অপমান বোধ করেছেন মনে। এজন্যই কয়েকদিন ধরে শরীফ সাহেব কেমন চুপচাপ হয়ে আছেন। শুধু রুমি, বদি, চুল্লুকেই নয়, আরও অনেক গেরিলা যোদ্ধাদের ধরা হয়েছে। অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। পত্রিকায় এটা নিয়ে বেশ নিউজ হচ্ছে। অস্ত্রের সাথে অনেক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। রুমিদের মতো যারা যোদ্ধা তাদেরকে আটকে রেখে বাকিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। রুমিদের খোঁজ কেউ বলতে পারছেন না। রুমির জন্য লেখিকা পাগলা পীরের বাসায় যাওয়া শুরু করেছেন। লোকে বলে পাগলা পীর খুবই শক্তিশালী পীর। রুমির মতো আরও যাদের স্বামী সন্তানকে পাকশেয়াররা ধরে নিয়ে গেছে তাদের প্রায় সকল আত্মীয় এসেছে পাগলা পীরের কাছে দোয়ার জন্য। পাগলা পীর সকলকে আশ্বাস দিচ্ছেন খুব শীঘ্রই বন্দীদেরকে মুক্ত করে দিবে। সকলেই বেশ ভালো আছেন। প্রদেশে এতদিনে বেসামরিক গভর্নর দিয়েছে পাকিস্তান সরকার। নতুন গভর্নর হয়েছে ডাক্তার মালিক। নতুন সামরিক আইন প্রশাসক হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল A.A.K নিয়াজি। একই সঙ্গে গভর্নর আর সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করে অবশেষে টিক্কা খান বিদায় নিয়েছে। একটি খবর প্রকাশ পেয়েছে, গত 20 আগস্ট ফ্লাইট লেফটেন্যান্ট A.K.M মতিউর রহমান বলে 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক পাইলট পাকিস্তান থেকে একটি বিমান হাইজ্যাক করে ভারতের দিকে নিয়ে আসছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করবেন বলে, কিন্তু পারেননি। মাঝপথে পাকিস্তানের আরেক পাইলট তাকে থামিয়ে দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে দুজনেই মৃত্যুবরণ করেন। একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে গত 2 দিন ধরে শরীফ সাহেব এবং লেখিকা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফ সাহেবের বন্ধুবান্ধবরা নানা রকম চিন্তা করছেন। এর মধ্যেই একজন বলছে, শরীফ যদি রুমির প্রাণ ভিক্ষা চেয়ে সরকারের কাছে মার্সি পিটিশন করে তাহলে হয়তো রুমিকে ওরা ছেড়ে দিবে। শরীফ এই সিদ্ধান্তে রাজি হচ্ছেন না। তিনি বলছেন, যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবেন না এবং রুমি এজন্য শরীফ সাহেব এবং লেখিকাকে কোনো দিনও ক্ষমা করবেন না। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা, রুমির উঁচু মাথা হেট করে দেওয়া। শরীফ সাহেব সিদ্ধান্ত নিয়েছেন মার্সি পিটিশন তিনি করবেন না। রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন নয়। লেখিকাও শরীফের সাথে একমত হয়েছেন। 6 তারিখে লেখিকা আজাদের মায়ের কাছে গেলেন। আজাদকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। আজাদকে ধরতে এসে পাকিস্তানিদের ঘাম বের হয়ে গিয়েছিল, কারণ আজাদের সাথে তার অনেক আত্মীয়রাও ছিল, তারাও মুক্তিযোদ্ধা, যার কারণে বেশ গোলাগুলি হয়েছিল তাদের বাড়িতে। আজাদের সাথে তার মা দেয়ালের জানালার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে দেখা করেছিলেন। আজাদ তার মাকে পাকিস্তানের নির্যাতনের কথা বলেছিলেন। নির্যাতনে আজাদ কারো নাম বলে দিয়েছেন কিনা জিজ্ঞেস করলে আজাদ বলেছিলেন, না, তিনি কোনো নাম বলেননি, তবে পাক সেনারা অনেক অত্যাচার করে আজাদের ওপর। আজাদ যদি অত্যাচার সহ্য করতে না পেরে নাম বলে দেন, এই ভয় হয় আজাদের। তখন আজাদের মা আজাদকে বলেছিলেন, বাবা, ওরা যখন তোমাকে মারবে তখন তুমি শক্ত হয়ে সহ্য করো সব মার, তবু কোনো নাম বলবে না। রুমির কোনো খবর নেই। প্রতিদিন লেখিকা পাগলা পীরের কাছে যাচ্ছেন। পাগলা পীর তাকে আশ্বাস দিয়েই চলেছেন, কিন্তু কোনো খবর দিতে পারছেন না। এর মধ্যে লেখিকা একটা ভয়ঙ্কর খবর পেলেন। 4 সেপ্টেম্বর রাতে নাকি অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে মতভেদ ছিল।
এক দলের মত ছিল এই সব দেশদ্রোহী দুষ্কৃতকারী কোনোভাবেই সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এদের ক্ষমা করে দিলে দেশের ক্ষতি হবে। তাই প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণা হবার আগের রাতেই তাড়াহুড়ো করে প্রায় 100 খানেক দেশদ্রোহীকে প্রাণদণ্ড দিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছে। লেখিকা প্রায় কেঁদে ফেললেন। তাহলে কি রুমি, আজাদ, বদি, আলতাফ, জুয়েল, বাশার, হাফিজ, চুল্লুরা আর নেই? রুমি নেই এই নবীন বয়সে, যখন পৃথিবীর রূপ, রস, মধু, গন্ধ উপভোগ করার জন্য সবে বিকশিত হচ্ছিল, তখনই সে নেই। এই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে রুমির ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে ক্লাস করার কথা। তার বদলে 4 তারিখে কোথায় গেল সে? লেখিকার মনে পড়ল 28শে আগস্ট রুমি বলেছিলেন, যদি চলেও যায় কোনো আক্ষেপ নিয়ে যাব না। হয়তো জীবনের পুরোটা তোমাদের মতো জানি নে, তবু জীবনের যত রস, মাধুর্য, তিক্ততা, বিষ, সব কিছুর স্বাদ আমি এর মধ্যেই পেয়েছি। 24 তারিখ দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইসহাকের গাড়িতে বিচ্ছুরা বোমা চলেছে। মন্ত্রীর হাত পা 2 জখম। 29-30 আগস্ট এক গাদা মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হওয়ার পর ঢাকা শহর কদিন যেন মূর্ছিত হয়ে পড়েছিল। এখন আবার জ্ঞান ফিরে পেয়ে একটু একটু নড়ে চড়ে উঠছে। 10 তারিখে বাসাবো এলাকায় একদল মুক্তিযোদ্ধার সঙ্গে ওখানকার কদমতলী ফাঁড়ির পুলিশ আর রাজাকারদের বেশ বড় রকম সংঘর্ষ হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা নদীর ওপারের এক গ্রাম থেকে এসে ফাঁড়ি ঘেরাও করে রেইড করে বেশ কিছু পুলিশ আর রাজাকার মেরে আবার নির্বিঘ্নে পালিয়ে গেছে। শেখ মুজিবকে বাঁচিয়ে রাখা হয়েছে কিনা এখনও কেউ জানে না। তবে শরীফ সাহেব বলেন, শেখ সাহেবকে মারতে পাকিস্তানিরা সাহস করবে না। এমনিতেই ওদের এখন ছেঁড়াবেড়া অবস্থা। এই সময় শেখকে মারলে আরও যে গভীর গাড্ডায় পড়বে সেটুকু বুদ্ধি ওদের আছে। আজ 29 তারিখ। আজ থেকে ঠিক 30 দিন আগে পাকিস্তানিরা রুমিকে নিয়ে গেছে। এই 30 দিন রুমির কোনো খোঁজ পাননি লেখিকা। রুমির সাথে যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদেরও কোনো খোঁজ নেই। পাগলা পীর এখনও আশ্বাস দিয়েই যাচ্ছে। লেখিকা পাগলা পীরের আশ্বাসে আর কান দিচ্ছেন না তেমন। অষ্টম ভাগ, অক্টোবর 1971। রুমির নামে লেখিকা ছদগা কুরবানি দিলেন। একটা গরু কিনে আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানায় দান করে দিলেন। রুমির সাথে আরও যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের নামও ছদগার নামের তালিকায় যুক্ত করে দিয়েছেন। 5 তারিখে খবর পাওয়া গেল মেলাঘর থেকে নতুন গেরিলা দল এসে ঢাকার উপকণ্ঠে সাভারের দিকে ঘাঁটি গেড়েছে। সেই দলের ডেপুটি লিডার বাচ্চু, তিনি লতায় পাতায় লেখিকার আত্মীয় হন। 14 তারিখ সারা শহরে হইচই হচ্ছে। কারণ হলো গতকাল রাতে 2 জন মুক্তিযোদ্ধা বনানীতে মোনেম খানের বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে গেছে। ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে মোনেম খান মারা গেছেন। খবর কাগজে ছবিসহ বেশ বিস্তারিতভাবেই তার হত্যা কাহিনী ছাপা হয়েছে। সন্ধ্যার পর মোনেম খান তার ড্রয়িং রুমে বসে মেহমানদের সঙ্গে কথা বলছিল। মেহমানরা ছিল প্রাক্তন প্রাদেশিক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন, কয়েকজন মুসলিম লীগ নেতা আর মোনেম খানের জামাই জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। ড্রয়িং রুমের সদর দরজা খোলা ছিল। মোনেম খান দরজার দিকে মুখ করে বসেছিল। বাইরের বারান্দার বাতি নেভানো ছিল। এমনি অবস্থায় দরজার কাছ থেকে কে বা কারা মোনেম খানকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মোনেম খানের রক্তাক্ত দেহ সোফা থেকে মাটিতে পড়ে যায়। গুলি ছুড়ে মুক্তিযোদ্ধা অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। মোনেম খানকে হাসপাতালে নেওয়ার পর জানা যায় গুলি তার পিঠ ফুটো করে বেরিয়ে গেছে। অবস্থা খুবই গুরুতর। মাঝরাতে অপারেশনও করা হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। মোনেম খানের মৃত্যু নিয়ে সেদিন সবখানে চাপা উল্লাস আর ফিসফিস কথাবার্তা। মোনেম খান মরেছে, এর চেয়ে খুশির খবর এই মুহূর্তে আর হতেই পারে না। বিচ্ছুরা কীরকম অনায়াসে বারান্দায় উঠে দরজার কাছ থেকে গুলি করে চলে গেল। ঘর ভর্তি লোক, কেউ কিছু করতে পারল না। এর চেয়ে সফল অ্যাকশন আর বুঝি কিছু হতে পারে না।
এই মোনেম খান, এই বাংলারই কুসন্তান মোনেম খান আইয়ুব খানের আমলে গভর্নর হয়ে বাঙালিদের বুকের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল ৬-৭ বছর ধরে। মানুষ সহ্য করতে করতে শেষে আর না পেরে বিক্ষোভে ফেটে পড়ে ৬৯-এর গণ অভ্যুত্থানে। প্রভু আইয়ুব খানের পতনের আগেই মোনেম খানের পতন হয়। তারপর কয়েক বছর মোনেম খান বাড়ির ভিতরেই দিন কাটিয়েছে, বাইরে বেরোয়নি। কিন্তু ৭১-এর মাঝামাঝি আবার গা ঝাড়া দিয়ে উঠে পাকিস্তানি শক্তির সঙ্গে হাত মিলিয়ে কিছু একটা করার তোড়জোড় করছিল। ৬০ জন গেরিলার বিরাট একটা দল ঢাকায় এসেছে। এক পরিচিত মুক্তিযোদ্ধার থেকে লেখিকা এই খবর পেয়েছেন। ক্যাপ্টেন হায়দার অনেক অস্ত্রশস্ত্র দিয়ে এই দলকে ঢাকায় পাঠিয়েছেন গেরিলা অপারেশন করার জন্য। ওরা গোপীবাগের পেছন দিক দিয়ে ঢাকায় ঢুকেছে। ঢাকার বাইরে ওই দিক বাইকদা বলে একটা গ্রামে ওদের বেজ ক্যাম্প। সেখান থেকে অল্প অল্প অস্ত্র ঢাকার ভেতরে নিয়ে আসছে। তাদের অস্ত্র আনার পদ্ধতি বেশ চমৎকার। ভোরবেলা গ্রাম থেকে লোকেরা ঝুড়ি ভর্তি শাকসবজি নিয়ে ঢাকায় আসে। তাদের সঙ্গে মিশে সবজিওয়ালা সেজে ঝুড়িতে সবজির তলায় ছোট অস্ত্র লুকিয়ে আনে। বড় অস্ত্রগুলো সাধারণত বস্তার ভেতরে অন্য জিনিসের সঙ্গে ভরে রাত্রিবেলা নিয়ে আসে। ২৯-৩০ আগস্টের গ্রেপ্তারের পর মাত্র কয়েকটা দিন ঢাকা শহর নিথর ছিল। তারপরই আবার বিচ্ছুরা কিলবিল করতে শুরু করেছে। আবার দলে দলে গেরিলারা ঢাকায় ঢুকছে বিভিন্ন দিক দিয়ে। গত পরশু দুপুর ১টার সময় স্টেট ব্যাংকের ৬ তলায় একটি বাথরুমে বোমা বিস্ফোরিত হয়ে ২ জন পাকিস্তানি কমান্ডো মারা গেছে। তার আগের দিন সকালের দিকে মতিঝিলে ইপিআইডিসি, হাবিব ব্যাংক আর প্রুডেন্সিয়াল বিল্ডিংগুলোর সামনের রাস্তায় বোমা বিস্ফোরিত হয়ে ওখানে পার্ক করা ৬টা গাড়ি নষ্ট হয়েছে। বিল্ডিং ৩টের সামনের দিকের সব জানালার কাঁচ ভেঙেছে। তারও দুদিন আগে ১৮ তারিখে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বোমা বিস্ফোরিত হয়েছে। এভাবে প্রতিনিয়ত গেরিলারা হামলা করেই চলেছে। ১৪ তারিখে হয়েছিল অসাধারণ একটি ঘটনা। গেরিলারা বেলুনে গ্যাস ভরে বেলুনের সাথে বাংলাদেশের পতাকা আর নৌকা বেঁধে ছড়িয়ে দিয়েছিল আকাশে। ভোররাতের দিকে বাড়ির ছাদ থেকে ওগুলো ওড়ানো হয়। পুরো শহরে এই নিয়ে বেশ হইচই হয়েছিল। পাক সেনারা সেদিন অনেক বাড়ি সার্চ করেছে, কিন্তু কাউকেই পায়নি। আজকাল মুক্তিযোদ্ধাদের আরেকটি কাহিনী শোনা যাচ্ছে। শান্তি কমিটির চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন কাউন্সিলরের চেয়ারম্যান মেম্বারদের একটা কাফনের কাপড়, ১ প্যাকেট লোবান আর ১০টা টাকা সহ একটা চিঠি পাঠিয়ে দেয়। চিঠিতে লিখে দেয়, যা খাবার ইচ্ছে হয় ওই ১০ টাকায় খেয়ে নাও, তোমার দিন শেষ হয়ে আসছে। কিছুদিন পর লেখিকা শুনতে পেলেন মোনেম খানের লাশ মুক্তিযোদ্ধারা কবর থেকে উঠিয়ে ফেলেছে। ওর মতো বেঈমানের লাশ এই দেশে থাকতে দিতে চায় না তারা। আজ ৩০ তারিখ। আজ থেকে ঠিক ৬১ দিন আগে রাত ১২টার সময় পাক আর্মি বাড়িতে এসে রুমিকে ধরে নিয়ে যায়। লেখিকা রুমির কথা স্মরণ করে মন ভার করে বসে আছেন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। লেখিকার মন খারাপ হলেও নানা দিক থেকে গেরিলাদের সফল অপারেশনের কথা শুনে লেখিকা বেশ ভালো বোধ করতে লাগলেন। ৩১ তারিখে লেখিকা শুনতে পেলেন ২ নং সেক্টরের প্রধান খালেদ মোশাররফ যুদ্ধে মারা গেছেন। লেখিকা খবরটি বিশ্বাস করতে চাইলেন না। এই খালেদ মোশাররফ সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে পালিয়ে আসা বিদ্রোহী বাঙালি সামরিক বাহিনীর অফিসার, জওয়ান আর যুদ্ধকামী শত শত যুবক কিশোরদের জড়ো করে মুক্তিযুদ্ধ সংগঠিত করার দুরূহ কাজে মগ্ন হয়েছিলেন। খালেদের সাথে তার ছোট ভাই বাদলও ছিলেন। খালেদ বাদলকে ঢাকা থেকে যারা যুদ্ধে যোগ দিতে চায় তাদেরকে নিয়ে আসার দায়িত্ব দিয়েছিলেন। অনেক ঝামেলা সত্ত্বেও খালেদ মাথা ঠান্ডা রেখে যুদ্ধ চালিয়ে গিয়েছেন। ধীরে ধীরে গড়ে তুলেছেন ২ নং সেক্টর, মেলাঘর তার হেডকোয়ার্টার্স। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি গড়ে উঠেছে বিরাট গেরিলা বাহিনী। দেশের অন্য সব জায়গা থেকে তো বটেই, বিশেষ করে ঢাকার যত শিক্ষিত, স্বাস্থ্যবান, টগবগে বেপরোয়া ছেলে এসে জড়ো হয়েছে এই সেক্টর 2তে। খালেদ মোশাররফ কেবল তাদের সেক্টর কমান্ডারই নন, খালেদ মোশাররফ তাদের হিরো।
যতগুলো ছেলে সেক্টরে রাখার অনুমতি ছিল তার চেয়ে অনেক বেশি ছেলেকে তিনি আশ্রয় দিতেন। তিনি বাদলকে বলতেন, যত পারো সরাসরি ছেলে রিক্রুট করে সোজা আমার কাছে নিয়ে আসবে। এই যুদ্ধ আমাদের জাতীয় যুদ্ধ। দল মত নির্বিশেষে যারাই দেশের জন্য যুদ্ধ করতে আসবে তাদের সবাইকে আমি সমানভাবে গ্রহণ করব। বাদল তাই করত। ফলে খাতায় যত ছেলের নাম থাকতো তার চেয়ে অনেক বেশি ছেলেকে খালেদ ক্যাম্পে রেখে গেরিলা ট্রেডিং দিয়ে ঢাকা পাঠাবার জন্য তৈরি করতেন। ৩০০ ছেলের রেশন ৬০০ ছেলে ভাগ করে খেত। ২৯-৩০ আগস্টে এত বেশি সংখ্যক গেরিলা ধরা পড়ার পরেও মাত্র ১.৫-২ সপ্তাহের ব্যবধানে প্রচুর অজস্র অসংখ্য গেরিলা ঢাকার বিভিন্ন দিক দিয়ে শহরে ঢুকছে, অ্যাকশন করছে, পাক আর্মিকে নাস্তানাবুদ করছে, সামরিক সরকারের ভিত্তি নড়িয়ে দিচ্ছে, অবরুদ্ধ দেশবাসীর মনোবল বাড়িয়ে দিচ্ছে। এটাও সম্ভব হয়েছে খালেদেরই দূরদর্শিতার জন্য। আসলে খালেদ ছিলেন স্বপ্নদ্রষ্টা। খালেদ শক্তিমান, আত্মবিশ্বাসে বলীয়ান। বাংলাদেশের জন্য যা ভালো মনে করেছেন তাই কাজে পরিণত করতে দ্বিধা বোধ করেননি। এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের বা ভারত সরকারের নির্দেশ বিধিনিষেধের ধার ধারেননি। তার এই সাহস, দুঃসাহস, আত্মবিশ্বাস, ভবিষ্যতের দিকে নির্ভুল নির্ভীক দৃষ্টিপাত করার ক্ষমতা তাকে সেক্টর ট্যুর গেরিলা ছেলেদের কাছে করে তুলেছে অসম্ভব জনপ্রিয়, প্রায় দেবতার মতো। খালেদের যে কোনো হুকুম চোখ বন্ধ করে তামিল করার জন্য প্রতিটি গেরিলা ছেলে এক পায়ে খাড়া। খালেদ মোশাররফ সেক্টর ট্যুর প্রাণ। সেই খালেদ মোশাররফ যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন। নিঃসন্দেহে তার জন্য এটা গৌরবের মৃত্যু। শহীদের সম্মান তিনি পেয়েছেন। খালেদের মৃত্যু সংবাদে লেখিকা খুবই ব্যথিত হলেন। রুমির কথা মনে পড়ল তার। মেলাঘর থেকে ফেরার পর রুমি কত যে গল্প করত খালেদের। এই খালেদ মোশাররফই ছেলেদের বলতেন, কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না, চায় রক্তস্নাত শহীদ। নবম ভাগ, নভেম্বর ১৯৭১। লেখিকার দিনগুলো কেমন যেন নিস্তেজ, নিষ্প্রাণ হয়ে কাটছে। খালেদ মোশাররফের খবরে সবাই মর্মাহত। তার মৃত্যু সংবাদ শোনা মাত্রই ঢাকায় গেরিলাদের মধ্যে হাহাকার পড়ে গেছে। প্রত্যেকটি গ্রুপ থেকেই ২ জন করে গেরিলা মেলাঘরে ছুটে গেছে খবরাখবর জানার জন্য। তবে খালেদের মৃত্যুর সংবাদে গেরিলাদের মধ্যে হাহাকার পড়ে গেলেও কেউ মনোবল হারায়নি। তা বোঝা যাচ্ছে তাদের প্রতিদিনের অ্যাকশনে। বরং বলা যায় তারা যেন খালেদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আরও রুখে, আরও মরিয়া হয়ে একটার পর একটা অ্যাকশন করে চলেছে। জোনাকি সিনেমা হলের পাশে যে পলওয়েল মার্কেট আছে, গতকাল সেখানে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে এসে বিচ্ছুরা টাকা লুট করে নিয়ে গেছে। ১১টার সময় প্রকাশ্য দিবালোকেই একই দিনে মৌচাক মার্কেটে ইউনিয়ন ব্যাংকে ৩-৪ জন বিচ্ছু ঢুকে ৭,০০০ টাকা নিয়ে গেছে। ওটাও ওই ১১টা সাড়ে ১১টার দিকেই প্রকাশ্য দিবালোকে। খবরের কাগজে এসব কাহিনী বেরিয়েছে। খবরের কাগজে আরও বেরিয়েছে ১ নভেম্বর প্রাদেশিক নির্বাচনী কমিশন অফিসে বোমা বিস্ফোরণে ১ জন নিহত, ২ জন আহত, ২টো ঘর বিধ্বস্ত, ছাদ ধসেছে, বোমার আগুনে কাগজপত্র পুড়ে ছাই। ২ নভেম্বর সন্ধ্যায় কাকরাইল পেট্রোল পাম্পের ওপর গ্রেনেড ছোড়া হয়েছে। রাত ৮টায় আজিমপুরে আর্মি রিক্রুটিং কেন্দ্রে বোমা বিস্ফোরিত হয়েছে। ৪ তারিখে লেখিকা একটি স্বস্তির খবর পেলেন, খালেদ মোশাররফ মারা যাননি। যুদ্ধে সাংঘাতিক আহত হয়েছেন কিন্তু বেঁচে আছেন। ঢাকা থেকে যেসব মুক্তিযোদ্ধা মেলাঘরে ছুটে গিয়েছিল তাদের ২-১ জন ফিরে এসেছে। তাদের কাছ থেকেই লেখিকা জানতে পেরেছেন যুদ্ধ করার সময় শত্রুপক্ষের শেলের একটা স্প্লিটার খালেদের কপালে লেগেছে। তাকে সঙ্গে সঙ্গে আগরতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় লখনউয়ের একটি হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার ভোরে সিদ্দিরগঞ্জ পাওয়ার হাউজে পরপর ৩টি বোমা বিস্ফোরণ হয়। এতে হাউজের বিশেষ ক্ষতি হয় এবং 4টি জেনারেটরই বিকল হয়ে পড়ে। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী ও শহরতলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ
বন্ধ হয়ে যায়। রুমিরা এই সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশন ওড়াবার পরিকল্পনা নিয়ে মেলাঘর থেকে ঢাকা এসেছিলেন। তারা সেই কাজ করার আগেই গ্রেপ্তার হয়ে গেলেন। রুমি, বদি, জুয়েল চিরতরে হারিয়ে গেল। কিন্তু রুমিদের আরব্ধ কাজ সমাপ্ত করার জন্য আরও অনেক রুমি, অনেক বদি, অনেক জুয়েল সক্রিয় হয়ে উঠেছে। কসবা যুদ্ধ পরিচালনা করার সময় খালেদ মোশাররফ আহত হয়েছেন। শেলের স্প্লিন্টার খালেদের কপাল ফুটো করে মগজের ওপর দিক ঘেঁষে লেগেছে। অবস্থা গুরুতর, তবে সম্পূর্ণ ভালো হয়ে উঠবে আশা আছে। খালেদের আহত হবার খবরে মেলাঘরে শোকের কালো ছায়া নেমে আসে। সবাই ছেলে মানুষের মতো কান্নায় ভেঙে পড়ে। বহু মুক্তিযোদ্ধা নিয়ম ভেঙে ক্যাম্প ছেড়ে আগরতলার দিকে ছুটে যায় খালেদের খবর নেওয়ার জন্য। খালেদ মোশাররফ মেলাঘরের ছেলেদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। খালেদ শুধু তাদের সেক্টর কমান্ডার নন, তিনি তাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল। তবে এত বড় সর্বনাশের মধ্যেও একটা সান্ত্বনার কথা এই যে কসবার যুদ্ধে খালেদ জখম হয়েছেন সেই কসবা মুক্তিবাহিনী ঠিকই দখল করে নিতে পেরেছে। খালেদ মোশাররফ জখম হওয়ার পর এখন হায়দার সেক্টর 2 চার্জে আছেন। 12 তারিখে লেখিকা চারদিকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব দেখতে পাচ্ছেন। দৈনিক কাগজগুলো ভারতীয় আগ্রাসন, ভারত কর্তৃক যুদ্ধের হুমকি, সীমান্তে ভারতীয় তৎপরতা ইত্যাদি খবরে সয়লাব। 5 তারিখে হঠাৎ সরকারি আদেশে ঢাকা নারায়ণগঞ্জে রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ব্ল্যাক আউটের মহড়া হলো। আজ আবার দেখা যাচ্ছে সরকারি বেসরকারি সব বাড়িঘরের পাশে স্ট্রেঞ্জ খোঁড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সংগ্রহের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়েছেন। এতদিন কাগজে শুধু রাজাকার বাহিনীদের কথাই বেরিয়েছে, এখন আরও 2টো বাহিনীর কথা বলা হচ্ছে, আল শামস এবং আল বদর। কাগজে বলা হচ্ছে রাজাকারদের আল শামস এবং আল বদর বাহিনী, অর্থাৎ রাজাকার বাহিনীরই 2টো অংশ। গতকাল বাইতুল মোকাররমের দোকানে বোমা বিস্ফোরিত হয়েছে। 19 তারিখ লেখিকাদের সকলেরই মনের অবস্থা খুবই খারাপ। দুঃখ, হতাশা, ভয়, ভীতি, নিষ্ফল ক্রোধ সব মিলিয়েই লেখিকারা বেশ অস্থির, পাগলের মতো হয়ে আছেন। শরীফের শরীর দিন দিন খারাপ হচ্ছে, কেমন শুকিয়ে যাচ্ছে। এমনিতেও শরীফ কথা কম বলে, আর এখন আরও কম বলে। ধরতে গেলে কথাই বলে না, মনের কোনো অনুভূতি প্রকাশ করে না। তাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে দুঃখ তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। শহরে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, বিহারিরা সকলেই মাথা ন্যাড়া করে একটা লাল ফেটি বেঁধে বেড়াচ্ছে। ওদের দেখা দেখি অনেক বাঙালিও তাই করছে। ন্যাড়া মাথা দেখলেই খানসেনারা ছেড়ে দেয়, তাই অকারণ হয়রানির হাত থেকে বাঁচার জন্য অনেক ভীরু বাঙালি যুবকও মাথা ন্যাড়া করছে। 20 তারিখ আজ ঈদ। ঈদের কোনো আয়োজন লেখিকারা করেননি, তবে রুমির গেরিলা বন্ধুরা যদি আসে সেই আশায় একটু ভালো রান্নাবান্না করে রেখেছেন লেখিকা। ঘটনা যেন একটু দ্রুতই ঘটছে কিছুদিন থেকে। পূর্ব বাংলার চারধারে সবগুলো বর্ডারে মুক্তিবাহিনীর আক্রমণের চাপ বাড়ছে। ভারতও নাকি আক্রমণ করছে পাকিস্তানিদের ওপর, এমন কথাই পত্রিকা লিখছে। তারা বলছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা ছাড়াই ভারত পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে। এজন্যই পাকিস্তানি সৈন্যদের মধ্যে লেখিকা এত সাজ সাজ রব দেখতে পাচ্ছেন। 24 তারিখে পাকিস্তান সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। যুদ্ধ করে পাকিস্তান সরকার বড়ই বিচলিত হয়ে পড়েছে। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। 28 তারিখ আগামীকাল ক্রাশ ইন্ডিয়া দিবসের কথা ভেবে অনেকে উদ্বিগ্ন। মিরপুর মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে এর প্রস্তুতি নিয়ে বেশ জোশ দেখা যাচ্ছে। তারা পারলে যেন এখনই পুরো ভারত গুঁড়িয়ে দেয়। বাঙালিরা তাদের এমন আচরণ দেখে ভয় পাচ্ছে। তাদের ভারত বিদ্বেষের লাভা স্রোতে ঢাকার বাঙালিরাও তলিয়ে যায় নাকি, সেটাও অনেক বাঙালিরা ভাবছে। বহু অবাঙালির গাড়ির কাঁচে ক্রাশ ইন্ডিয়া লেখা স্টিকার জ্বলজ্বল করছে। অনেক অবাঙালির দোকানে ক্রাশ ইন্ডিয়া লেখা পোস্টার শোভা পাচ্ছে।
29 তারিখে দেখা গেল ক্রাশ ইন্ডিয়া নিয়ে যেমন হইচই ছিল তেমন কিছুই ঘটেনি। তবে সকাল থেকে গাড়ি, রিক্সা, বাস চলেনি, দোকানপাট বন্ধ ছিল। লেখিকা আজও রুমিকে স্মরণ করলেন। আজ থেকে ঠিক 93 দিন আগে পাক হানাদাররা রাত 12টার সময় এসে রুমিকে ধরে নিয়ে গেছে। 10ম ভাগ, ডিসেম্বর 1971। শীত এসে গেছে। লেখিকা বাজার ঘুরে শীতের পোশাক কিনে রাখছেন মুক্তিযোদ্ধাদের কাছে পাঠাবেন বলে। এর আগেও অনেক ওষুধপত্র কিনে পাঠিয়েছেন, অনেক টাকাও পাঠিয়েছেন। সময় পেলেই কিছু কেনাকাটা করেন মুক্তিযোদ্ধাদের জন্য। 3 তারিখ হয়ে গেলেও কোনো মুক্তিযোদ্ধা এখনও লেখিকার বাসায় আসেননি। লেখিকার কেনা জিনিসগুলো ওভাবেই আছে। রুমির ঘরে সব জিনিস সুন্দর করে সাজিয়ে রেখেছেন। দেশের আবহাওয়া বড়ই উত্তপ্ত। চারধারে বর্ডার ঘিরে যুদ্ধ বেশ জোরে সোরে লেগেছে। সবগুলো খবর কাগজে এই নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। শোনা যাচ্ছে ঢাকাতেও কদিনের মধ্যে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়বে। রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, ফেনী, সিলেট সব জায়গায় খুব যুদ্ধ চলছে। ধীরে ধীরে মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে এগোচ্ছে। ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে। রাতে বিমান বিধ্বংসী কামানের ট্রেসার মারার শব্দ শোনা যাচ্ছে। গতকাল বিকেলে 4:30টায় ভারতীয় সশস্ত্র বাহিনী পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট, চাম্ব, লাহোর, রহিমইয়ার খান, পুঞ্জ, উড়ি সেক্টর এসব জায়গায় স্থল ও বিমান আক্রমণ শুরু করে। সুতরাং পাকিস্তানি সশস্ত্র বাহিনীকেও বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য ভারতীয় সীমান্তবর্তী স্থানসমূহে পাল্টা আক্রমণ করতে হয়। অল ইন্ডিয়া রেডিও বলছে পাকিস্তানি প্রথম আক্রমণ করেছে সন্ধ্যা 5:30টার দিকে। তারা ভারতের সুলেমানকি, খেমকারান, পুঞ্জ, অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, যোধপুর, আম্বালা, আগ্রা এসব জায়গায় স্থল ও বিমান হামলা চালিয়েছে। তবে প্রথম আক্রমণ যেই করে থাকুক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেছে। ভয়ানক করক করক শব্দে 10 দিগন্ত ঝালাপালা করে প্লেন উড়ে যাচ্ছে। মাঝে মাঝে এয়ার রেড সাইরেন বাজছে। রেডিওতে নানা রকম ঘোষণা, সাবধান বাণী প্রচারিত হয়ে চলছে। গতকাল সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গতকাল মধ্যরাতের কিছু পরে এক বেতার ভাষণে দেশবাসীকে জানান যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া আজ এক বেতার ভাষণে দেশবাসীকে জানিয়েছেন যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কে কার বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেছে তা নিয়ে মতাদ্বৈততা থাকলেও যুদ্ধ যে লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। জলজ্যান্ত প্রমাণ, ঢাকার আকাশে ভারতীয় বিমানের কর্ণবিদারী আনাগোনা। ঢাকার মানুষেরা বিমানের সাইরেন শুনে ঘরে গিয়ে লুকিয়ে না থেকে বাইরে বেরিয়ে আসছে যুদ্ধ দেখার জন্য। অবশ্য শোনা যাচ্ছে ভারতীয় প্লেন সিভিলিয়ানদের ওপর বোমা ফেলবে না। ওদের লক্ষ্য কেবল ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্ট। 6 ডিসেম্বর লেখিকা আকাশবাণীর খবরে জানতে পারেন যে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। খবরটা শুনে লেখিকার খুবই ভালো লাগলো। লেখিকার স্বামী শরীফ ইমাম খুবই উত্তেজিত হয়ে আছেন। তিনি বলছেন মুক্তিযোদ্ধাদের অনেক দল বিভিন্ন দিক দিয়ে ঢাকার দিকে এগোচ্ছে। কদিনের মধ্যেই তারা ঢাকায় ঢুকবে। তখন শরীফরা যারা ঢাকা শহরে আছেন তারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করবেন। ইয়াং ছেলেরা ওদের সঙ্গে স্ট্রিট ফাইটে যোগ দেবে, আর একটু বয়স্করা যোগান দেবে খাবারের, ঔষধের, চিকিৎসার দায়িত্বে। শরীফ লেখিকাকে আগে থেকে এজন্য প্রস্তুত থাকতে বললেন। চাল, ডাল, বিস্কুট, আলু সহ নানা রকম ব্যান্ডেজ সামগ্রী কিনে রাখতে বললেন। 8 তারিখ সকাল 8:30টার সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে একবার আকাশ যুদ্ধ হয়ে গেছে। এই সময় লেখিকার পরিচিত সকলেই ব্যাংক থেকে টাকা তুলে রাখছে। তাদের ভয় পাকিস্তানিরা হেরে গিয়ে যদি ব্যাংকে আগুন ধরিয়ে দেয় বা ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যায় তখন কি হবে। এজন্য সকলেই নিজেদের টাকা ব্যাংক থেকে উঠিয়ে ঘরে রাখতে শুরু করেছে। তবে এত টাকা একসাথে ঘরে রাখাও বিপদ। পাক সৈন্যরা, বিহারিরা আবার ঘরে এসে টাকা ছিনতাই করে নিয়ে যাবে। এজন্য তারা টাকাগুলোকে কয়েকটা ভাগ করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে।
লেখিকাও এমনটা করলেন। তিনিও ব্যাংক থেকে কিছু টাকা বের করে ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলেন। 10 তারিখে দেখা যাচ্ছে বহু মানুষ রিকশায়, বেবিতে, বোচকা বুচকি সুটকেস নিয়ে চলেছে। অনেকে এসব নিয়ে হেঁটেও যাচ্ছে। তারা ঢাকা থেকে চলে যাচ্ছে। শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধারা নাকি ঢাকার সিভিলিয়ানদেরকে শহর ছেড়ে চলে যেতে বলেছেন। এইখানে নাকি পাকিস্তানিদের সাথে তাদের খুব ফাইট হবে। সরকারিভাবে ঢাকার অবস্থাও ভালো নয়। কাল থেকে সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। 13 তারিখে দুপুরের পর হঠাৎ করেই লেখিকার স্বামী শরীফ ইমাম অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে চেক করে বলল প্রথম হার্ট অ্যাটাক হয়েছে। দ্বিতীয় হার্ট অ্যাটাকের পূর্বেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, ভালো ট্রিটমেন্ট করানো দরকার। তখন লেখিকা বিকেল 5টার দিকে পিজি হাসপাতালে শরীফের ভর্তির ব্যবস্থা করে সব গুছিয়ে শরীফকে নিয়ে হাসপাতালে চলে গেলেন। চারদিকে যুদ্ধ হচ্ছে, বিশৃঙ্খলার গানের শব্দ হচ্ছে, সেনাদের গাড়ি সাঁই করে বেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে অ্যাম্বুলেন্সে করে লেখিকা শরীফকে নিয়ে পিজি হাসপাতালে চলে আসলেন। শরীফকে 3 তলায় ইন্টেন্সিভ কেয়ার ওয়ার্ডের সামনে তোলা হয়েছে। হাসপাতালে ডাক্তারদের সাথে লেখিকার পরিচিত ডাক্তারও আছে। রাত নেমে এলে ডাক্তাররা অন্ধকারেই শরীফকে চিকিৎসা করতে লাগলেন। সরকারি নির্দেশে ব্ল্যাক আউট চলছে। কোথাও আলো দেখতে পেলে বাইরের থেকে আলোর দিকে গুলি করা হচ্ছে। ব্ল্যাক আউটের কারণে বিদ্যুৎ নেই। হাসপাতালের বিদ্যুৎ চালিত বিভিন্ন যন্ত্র এখন চালানো সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট সময় অক্সিজেন পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে খুবই সমস্যা হতে লাগলো তাদের। এই সমস্যা সহ্য করতে না পেরে শরীফ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন, অর্থাৎ মারা গেলেন। 14 তারিখ সকাল 10টার দিকে অনেক কষ্ট করে শরীফের মৃতদেহ বাসায় আনা হয়েছে। বাড়ির পাশের খালি জায়গাটাতে প্রায় 30-40 জন লোক দুপুর 12:30টায় জানাজায় সামিল হন। 4-5টা গাড়িতে করে জনাকুড়ি লোক গোরস্থানে যান শরীফকে কবর দিতে। দুপুর 1:30টা থেকে হঠাৎ প্লেনের কড়কড়ানি বেড়ে যায়। বারে বারে খুব নিচু দিয়ে প্লেন এলিফ্যান্ট রোড এলাকার উপর ভীষণ শব্দ করে উড়ে যেতে থাকে। জামি এসে লেখিকাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সে মাকে বলল, আমি ওদের দেখে নেব। ওরা ভাইয়াকে কেড়ে নিয়েছে, ওরা আব্বুকে খুন করেছে, ওদের ছেড়ে দেব না। সকাল থেকে শোনা যাচ্ছে নিয়াজি এলিফ্যান্ট রোডের একটি হলুদ রঙের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়াও মহসিন হল, ইকবাল হল, সলিমুল্লাহ হলে পাক আর্মিরা পজিশন নিয়েছে। তাই এই এলাকা দিয়ে এত ঘন ঘন, এত নিচ দিয়ে ভারতীয় প্লেন উড়ে যাচ্ছে। 15 তারিখে লেখিকার বাসায় অনেক পরিচিত মানুষ এসেছে আশ্রয় নিতে। ছেলে বুড়ো মিলে মোট 45 জন লোক লেখিকার বাসায়। আজ সারাদিন কান ঝালাপালা করে রকেটিং এবং স্ট্রেফিং চলেছে। সারাদিন কানে তুলো, ঘাড়ে লেপ আর মাথাটাকে বালিশে গুজে রেখেছিলেন লেখিকা। কলকাতার রেডিওতে ঘন ঘন শোনা যাচ্ছে ভারত সরকার পাকিস্তানি আর্মিকে সারেন্ডারের নির্দেশ দিয়েছে। 16 তারিখ সকাল 9টা পর্যন্ত আকাশযুদ্ধ বিরতির কথা ছিল, সেটা বিকেল 3টে পর্যন্ত করা হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা। পাক আর্মি নাকি বিকেলে সারেন্ডার করবে। সকাল থেকে দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। পাক সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলো পাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। তারপর বিকেল 3টার সময় জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে রেসকোর্স ময়দানে এসে আত্মসমর্পণ করে। 17 তারিখ ভোরে লেখিকার বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হলো। সবাই আনন্দে কাঁদতে লাগলো। লেখিকা কান্না করতে পারলেন না। তিনি জামির হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন। আত্মীয়, বন্ধু, পরিচিত জন কত যে আসছে লেখিকার বাসায় স্রোতের মতো। তাদের মুখে লেখিকা রমনা রেসকোর্স ময়দানে সারেন্ডারের কথা, দলে দলে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আসার কথা, ইন্ডিয়ান আর্মির কথা, লোকজনের বিজয় উল্লাসের কথা শুনছেন। এর মধ্যে আরেকটি ভয়ঙ্কর কথাও শোনা যাচ্ছে। মুনির চৌধুরী স্যার, মোফাজ্জল হায়দার স্যার, ডাক্তার রাব্বি, ডাক্তার আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 7-8 দিন ধরে বিভিন্ন সময়ে কারফিউর মধ্যে মিলিটারিরা তাদের বাসায় গিয়ে তাদেরকে চোখ বেঁধে নিয়ে এসেছে।
বিকেল বেলা থেকে রায়ের বাজার বদ্ধভূমির খবর শোনা যেতে লাগলো। পাকিস্তানিরা তাদেরকে চোখ বেঁধে ধরে এনে এখানে গুলি করে হত্যা করে ফেলে রেখেছে। এই খবর শোনার পর থেকে লেখিকার বেশ অস্থির অস্থির লাগছে। সারা ঢাকা শহরের লোক একই সঙ্গে হাসছে আর কাঁদছে। স্বাধীনতার জন্য হাসি, কিন্তু হাসিটা ধরে রাখা যাচ্ছে না। এত বেশি রক্তে দাম দিতে হয়েছে যে কান্নার স্রোতে হাসি ডুবে যাচ্ছে। সন্ধ্যার পর রুমির অনেক গেরিলা বন্ধুরা সহ মেজর হায়দার এলেন লেখিকার বাসায় লেখিকার সাথে দেখা করতে। তারা রুমির কথা, শরীফ সাহেবের কথা স্মরণ করতে লাগলেন। জামি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লেখিকা তাদেরকে বললেন, জামির খুব ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার, কিন্তু পারেনি। তোমরা দেখো ওকে কোনো কাজে লাগাতে পারো কিনা। মেজর হায়দার মৃদু হেসে জামিকে তার নিজের বডিগার্ড হিসেবে যোগ দিতে বললেন। জামি দীর্ঘদিন পর দাঁত বের করে হেসে উঠল।